শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। স্যার। কতজন তোমরা? এই গ্রুপে কতজন? স্যার 50 জনের মতো। আনরা কই? স্যার জয়েন্ট হবে, মোটামুটি 35 জন 40 জন অ্যাটেন্ড করবে। মাত্র 16 জন আছো তোমরা। দেরি হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তাই না? আমাদের তো স্টুডেন্টের মধ্যে কেউ আলহামদুলিল্লাহ স্যার। ইনফেক্টেড না, ইনফেক্টেড না। কে যেন ফোন দিল সেদিন? হোস্টেলে ছিল মনে হয়। এরকম। চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? স্যার আজকে আমাদের ফার্স্ট ক্লাস স্যার। এটা সি বেসের ক্লাস স্যার। ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল ক্লাস তো পেশেন্ট ছাড়া হওয়ার কথা না। যাই হোক, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পেশেন্ট ছাড়াই আমাদেরকে পড়ালেখা করতে হচ্ছে। তাই না? কি পড়ানোর কথা আজকে? স্যার পেপটিক আলসার ডিজিজ, হেমাটোমেসিস আর মেলানা। যেটা যদি আসলে ওইভাবে লেকচার ক্লাসে পড়ানো হয়। সামিউল স্যার পড়িয়েছেন না? জি স্যার পড়িয়েছেন। এর আগে আসলে লং কেস হিসেবে এগুলো রাখা হতো না। ক্রাইসিস মোমেন্টে গতবার পরীক্ষা নিলাম আমরা, তখন কিন্তু রাখা হয়েছিল। হ্যাঁ, পিউডি একটা ডিফারেন্সিয়াল। আসলে এটা তো ডিসকাশন, এখানে লেকচার ক্লাসের মতো ওইভাবে স্লাইড দেখে পড়ানো হবে না। জাস্ট আমরা টু ওয়ে ডিসকাশন। তুমি এখন যাও। ক্লাসে আছে তো, তুমি যাও। ঠিক আছে। আমাদের কাছে পেশেন্টটা আসবে, তাই না? পেশেন্টটা আমাদের কাছে আসবে, কি বলবে আসলে আমাদের কাছে আসে? আমরা একটু ডিসকাশন শুরু করি যে পেশেন্ট আসে কি বলে। আমরা লং কেস যখন সাজাবো তখন পেশেন্টে কিভাবে আমরা সাজাবো, তাই না? কি বলবে এই পেশেন্ট গুলো সাধারণত, কি বলে যাদের এরকম আলসার ডিজিজ থাকে, পেপটিক আলসার ডিজিজ? তোমাদের কাছে একটু শুনি কি বলবে। অ্যাবডোমিনাল পেইন স্যার। অ্যাবডোমিনাল পেইন, কমন কমপ্লেইন না? অ্যাবডোমিনাল পেইন কোন জায়গায়, ব্যথাটা কোন জায়গায়? পেটে ব্যথা থাকতে স্যার, অ্যানোরেক্সিয়া থাকতে পারে স্যার। মেইনলি আসে বলে স্যার ইপিগ্যাস্ট্রিয়ামি, অথবা স্যার বলে যে নাভির ইপিগ্যাস্ট্রিক পেইন, তাই না? ইপিগ্যাস্ট্রিক পেইন বলে। কি বললা তুমি যে কি বলতে পারে? পেইনের সাথে আর কি বলতে পেটে পারে? ব্যথা আসতে বলতেছি হ্যাঁ, স্যার। অ্যাবডোমিনাল পেইন। অ্যানোরেক্সিয়া থাকতে পারে আর বলে স্যার। আর কি বলতে পারে? অ্যানোরেক্সিয়া, তার নশিয়া হতে পারে স্যার। বলতে পারে যে খাবার রুচি অথবা স্যার কমে গেছে, এরকম বলতে পারে। তারপর বমি বমি ভাব হচ্ছে। টোটাল সিম্পটম গুলোকে কি বলি আমরা? অথবা ডিসপেপসিয়া, তাই না? এরকম ডিসপেপটিক সিম্পটম নিয়ে আসতে পারে। ডিসপেপটিক সিম্পটম বলতে পারে। আর তুমি বললা যে পেশেন্টটা ব্যথার কথা বলতে পারে, আপার অ্যাবডোমিনাল পেইন। তারপর কি? অ্যাবডোমিনাল ফুলনেস। টোটাল ডিসপেপসিয়া হচ্ছে একটা ফিলিং অফ ইনডাইজেশন along with pain,
যেটা কিনা কোথায় থাকে, সাইডটা হচ্ছে আপার অ্যাবডোমেন। পেশেন্ট বলতে পারে যে আপার অ্যাবডোমিনাল পেইন। এই পেইনের আসলে 3টা ক্যারেক্টার আছে। আমরা খোঁজ করবো, যখনই বলবো যে আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে আপার অ্যাবডোমিনাল পেইন তো অন্য কারণেও হতে পারে, তাহলে আদার ডিফারেন্সিয়াল গুলো কি হবে? তাহলে একটা পেশেন্ট যখন বলে যে আমার পেটে ব্যথা, আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আদার ডিফারেন্সিয়াল গুলো কি কি হতে পারে। স্যার কোলিসিস্টাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অন্যদেরকে একটু সুযোগ দিই। কোলিসিস্টাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কিভাবে ডিফারেন্সিয়েট করবা কোলিসিস্টাইটিস থেকে? স্যার মারফি সাইন অথবা স্যার স্যার আপনি স্যার হিস্ট্রিতেই বলবে স্যার। স্যার ভমিটিং বলবে স্যার, পেইন উইথ ভমিটিং থাকবে। আর স্যার প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে স্যার রেডিয়েটিং পেইন থাকবে। পেইন উইথ ভমিটিং তো তোমার পেপটিসাইটিসও পাইতে পারে। কোলিসিস্টাইটিস কি থাকবে? কোলিসিস্টাইটিস মানে কাইটিস, এখানে একটা ইনফ্লামেশন আছে, তাই না? ইনফ্লামেশনের যে সাইনগুলো সেগুলো থাকবে। ধরো পড়ছো না, তাহলে কি টেম্পারেচার থাকবে পেশেন্টের, কলর রুবর ডলর, পড়ছো না এটা 4th ইয়ারে 3rd ইয়ারে প্যাথোলজি থেকে? তাহলে যখন ইনফ্লামেশন থাকে তখন সাইন্স অফ ইনফ্লামেশন থাকে। তাহলে পেশেন্ট কিভাবে, পেশেন্টে জ্বর থাকতে পারে, বলবে তাহলে কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, যেখানে আইটিস থাকে এই পেশেন্ট ইউজুয়ালি ব্যথার সাথে কি বলবে? ব্যথার সাথে জ্বরের কথা বলবে। কিন্তু যদি পিইউডির পেইন হয় কিন্তু এটা বলে না, তাই না? বলবে যে আপার অ্যাবডোমিনাল পেইন। তাহলে পিইউডির পেইনের আসলে স্পেশাল 3টা ক্যারেক্টার আছে, এটা জানতে হবে। তাহলে এটা একটা ক্রনিক কন্ডিশন উইথ রিলাপস এন্ড রিমিডিং কোর্স হুইচ লাস্ট ফর ডিকার্স, বছরের পর বছর ধরে চলতে থাকে। ইভেন তুমি যদি চিকিৎসা না করো এই আলসারটা কিন্তু হিল হয়ে যায়। রিলাপস এন্ড রিমিডিং কোর্স। কি নোটেবল ফিচার, খুব ইম্পর্টেন্ট এটা। যখনই একটা পেশেন্ট ব্যথার কথা বলে আপার অ্যাবডোমিনাল পেইন, এটা সবসময় ধরা হয়, বা আমি সবসময় ধরি যে এই পেনের ক্যারেক্টারটা কেমন। তাহলে এই পেনটা 3টা ক্যারেক্টার আছে, 3 ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কি কি? এটা সাইড হইতে হবে আপার অ্যাবডোমেনে, ইপিগ্যাস্ট্রিক রিজনে পেইনটা হইতে হবে। এই পেইনটার একটা রিলেশন থাকতে হবে ফুডের সাথে, খাবারের সাথে ডেফিনেটলি রিলেশন থাকবে। কিছু কিছু পেশেন্ট বলবে যে এটা আমার খালি পেটে ব্যথাটা বেশি হয়, কিছু পেশেন্ট বলবে যে এটা আমার খাবার পরে ব্যথাটা হয়। তাহলে কিছু পেশেন্ট বলবে খালি পেটে। ইউজুয়ালি এভাবে ডিফারেন্সিয়েট করা হয় যে ডিউরেনাল আলসার পেইন গুলো কি হয়, খালি পেটে বেশি হয়। এই জন্য এই পেশেন্ট গুলো বারবার খায়। তারপরে কি হয়, ইউজুয়ালি অবেস হয় পেশেন্ট গুলো, বারবার খায়। পেট খালি থাকলে যেহেতু ব্যথা হয় তখন একটু খেয়ে নেয়, খেয়ে নিলে ব্যথাটা রিলিফ হয়। গ্যাস্ট্রিক আলসার পেইন হচ্ছে যে খামার পরে ইউজুয়ালি এই পেটে ব্যথাটা বাড়ে। তাহলে ডেফিনিট একটা রিলেশন উইথ ফুড। তাহলে যখনই একটা পেশেন্ট আমার হচ্ছে ব্যথার কথা বলে তখন আমরা বোঝার চেষ্টা করবো যে এটা কোথায় সাইড অফ দ্য পেইন, আর হচ্ছে রিলেশন উইথ ফুড, খাবারের সাথে ডেফিনিট কোনো রিলেশন আছে না। পিরিয়ডিসিটি, তাহলে একটা ডেফিনিট ইন্টারভেলে পরে পর হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে। আমরা বললাম যে রিল্যাপস এন্ড রিমিডিং কোর্স, তুমি চিকিৎসা না করলেও কিন্তু ভালো হয়ে যাবে। আলসারটা হিল হয়, আমার পেশেন্টটা হচ্ছে যে আগে জায়গায় ফিরে যাবে। তাহলে যখনই পেইন বলে তাহলে ডেফিনেটলি তোমাকে এই পেশেন্টের হচ্ছে যে এই 3টা ক্যারেক্টার সাথে মিলানোর চেষ্টা করতে হবে। আর আদার ডিফারেন্সিয়াল গুলোর জন্য যে এটার সাথে জ্বর ছিল কেন, হিস্ট্রিতে ইম্পর্টেন্ট, তাই না? আরো কিছু দেখি আমরা কাদের কোলিসিস্টাইটিস হয়। ইউজুয়ালি কোলিসিস্টাইটিস হচ্ছে ফিমেল অফ 40 না, ফেয়ার কমপ্লেক্সন, এগুলো পড়ানো হয়েছে মনে হয় তোমাদের। সাধারণত 40 বছরের ফিমেল, একটু অবেস, একটু মোটা আর কি, ফ্যাট, তাহলে ফ্যাটি ফিমেল, ফেয়ার কমপ্লেক্সন। তাহলে এরকম বয়সে যদি কোনো ফিমেল আসে বলে যে আমার পেটে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু তুমি প্রথমে আমাদের মাথায় আসে যে কোলিসিস্টাইটিস কিনা। তখন আমরা চিন্তা করি যে এর সাথে অ্যাসোসিয়েটেড ফিচার বমি তুমি বললা, দেন হচ্ছে জ্বর, এগুলো আছে কিনা। প্যানক্রিয়াটাইটিস সেম। প্যানক্রিয়াটাইটিসের কারণগুলো যদি তুমি চিন্তা করো, প্যানক্রিয়াটাইটিসের কমন কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, কোনো কারণেই জানা যায় না। আর কিছু কারণ আছে যে তোমার যদি অ্যালকোহল কেউ নেয় তাহলে হইতে পারে, তাহলে অ্যালকোহলিক পেশেন্ট কিনা। মেল পেশেন্ট যদি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে মেডিলেস, তাহলে আমরা চিন্তা করি যে অ্যালকোহলিক কিনা, হিস্ট্রি নিব আমরা। এরকম করে আমরা আগাবো, 2টা-3টা করে হিস্ট্রি নিব ডিফারেন্সিয়াল জন্য। কারণ আমার হিস্ট্রি যখন সাজাবো আমরা তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ডিফারেন্সিয়াল গুলো নেগেটিভ পয়েন্ট গুলো বলতে হবে, ঠিক আছে না? তাহলে একটা পেশেন্ট যখন আসে তোমার কাছে, তাহলে আমরা সাজাবো কিভাবে। একটা পেশেন্ট ধরো 40 বছরের একটা মেল পেশেন্ট আসলো, আসে বললো যে আমার পেটে ব্যথা হচ্ছে। তাহলে তুমি বললা যে ব্যথার সাথে কি খাবার অরুচি আছে কিনা, নৌশি আছে কিনা, তাই না? আবার অ্যাবডোমিনাল ফুলনেস, খাবার পরে কি হয়, খাবার হজম হয় না, তাই না? ব্লোটিং সেন্সেশন, যা খাই ব্লোটিং সেন্সেশন। আবার ওল্ড এজে হয়, ওল্ড এজ অথবা যদি কি করে এই পেশেন্টের যদি লং টার্ম কিনে
নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস নাই, এই পেশেন্ট গুলো সাধারণত একটা এটিপিক্যাল ফিচার নিয়ে আসে, আনইজিনেস অফ দ্য অ্যাবডোমেন, এরকম হতে পারে। আবার কি হয়, পেপটি আলসার ডিজিজ কিন্তু সাইলেন্টলি প্রেজেন্ট করতে পারে। সাইলেন্ট মানে কোনো ব্যথা ট্যাথা কখনোই ছিল না, কি নিয়ে আসলো তোমার কাছে, একেবারে একটা কমপ্লিকেশন নিয়ে আসলো, যে কি হেমাটোমেসিস নিয়ে আসলো, কি হলো সাডেনলি কি হলো, রক্ত বমি করতে করতে চলে আসলো তোমার কাছে। সেটাও কিন্তু হইতে পারে। বা এরকম হইতে পারে, এই পেশেন্ট তোমার কাছে আসছে দুর্বলতা নিয়ে, তুমি দেখলা যে পেশেন্টটা কি এনিমিক, তাহলে কি হলো, তার আসলে পেপটি আলসার ছিল, এখান থেকে ক্রনিক ব্লাড লস হওয়ার পরে পেশেন্ট এনিমিক হয়ে গেছে, তাহলে এটাও একটা প্রেজেন্টেশন হতে পারে। তাহলে পেপটি আলসার মে রিমেইন ইন সাইলেন্ট প্রেজেন্ট উইথ কমপ্লিকেশন অর ফিচার্স অফ ক্রনিক ব্লাড লস, তাহলে এরকমও কিন্তু হতে পারে। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে শুধু এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করলো, পরে দেখা যাচ্ছে যে রেট্রোগ্রেডলি ইনভেস্টিগেট করে দেখা যাচ্ছে দিস ইজ এ কেস অফ পেপটি আলসার ডিজিজ, তাহলে এরকম হতে পারে। তাহলে একটা পেশেন্ট যখন তোমার কাছে আসলো, তখনই আমরা হিস্ট্রিতে নিব যে তাহলে আমরা বললাম এরকম করে, যদি হিস্ট্রিটা বলো, প্রেজেন্ট ইলনেসটা বলো, তাহলে মিস্টার ওমু এত ইয়ার্স অফ এজ, হেলিং ফ্রম দিস এন্ড দ্যাট, admitted in this hospital with the complaint of upper abdominal pain which is burning in nature, usually কি হয়, এটা বার্নিং, তাই না, রিম রিম করে জ্বলে বলতে থাকে না, তাহলে পেইনের ক্যারেক্টার যখন আমরা ধরি এটা কি বার্নিং, স্পাজমোডিক কিনা, স্পাজম হচ্ছে কিনা, তাহলে এটা ইউজুয়ালি বার্নিং। there is a definite relation with food, বা তুমি বলবা যে এটা পেইন aggravated on empty stomach or after eating meal, তাহলে একটা ডেফিনিট রিলেশন আছে উইথ রিল্যাপস এন্ড রিমিটিং কোর্স, তাহলে এটা বলবো। এই পেইনটা কি মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ভালো হয়ে যায়, এটা একটা এত বছর 10 বছর ধরে হচ্ছে উইথ রিল্যাপস এন্ড রিমিটিং কোর্স। আমরা কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস সাজাচ্ছি, ঠিক আছে না, বাট অন কোয়ারি পেশেন্ট ডিড নট গিভ এনি হিস্ট্রি অফ ফিভার, তাহলে কোনো জ্বরের হিস্ট্রি দেয় না, বা কোনো, তারপর তুমি হিস্ট্রি দিচ্ছে না জ্বরের, তাহলে কি কারণে হয়, সেই কারণগুলো একটু আছে কিনা সেটা। এটা কমন কারণ কি এখন বলা হচ্ছে যে এইচ পাইলোরি ইনফেকশন, তাই না, আর কি কারণ হতে পারে, আর হতে পারে যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অনেকদিন ধরে খায়, তাহলে অন কোয়ারি পেশেন্ট ডিড নট গিভ এনি হিস্ট্রি অফ পেইন কিলার ফর প্রলং টাইম, তুমি যদি পেশেন্টের ভাষায় বলো, বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, আমি হিস্ট্রিটা নিয়েছি কিন্তু এরকম কোনো ব্যথার ওষুধ অনেকদিন ধরে খায়, এরকম কোনো হিস্ট্রি সে দেয় না, ঠিক আছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে নন ইয়েতে তোমার এইচ পাইলোরি ইউজুয়ালি কিন্তু এটা গেইন করে যে অ্যাডাল্ট, মানে তোমার চাইল্ডহুডে কিন্তু এটা সবাই গেইন করে, ঠিক আছে না, এটা পার্সন টু পার্সন কন্টাক্ট। আমরা জানি যে আহ, এটা একটা ব্যাকটেরিয়া, তাহলে গ্রাম নেগেটিভ, তাই না, গ্রাম নেগেটিভ মোটাইল ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া, এটা ইউজুয়ালি শরীরে ঢুকে হচ্ছে চাইল্ডহুডে, এরপর এটা সাইলেন্টই থাকে, কিছু কিছু পার্সেন্ট পপুলেশনের হচ্ছে যে এটা কি করে, এটা গ্যাস্ট্রিক আলসার তৈরি করে, তাই না, গ্যাস্ট্রিক আলসার তৈরি করে, তাহলে এটা পার্সেন্টেজ। আর হচ্ছে যে এটা ইনফেকশন একটা কারণ, আর একটা কারণ হচ্ছে যে তোমার নন স্টেরয়েডাল, মানে কমন কারণ যদি বলি নন স্টেরয়েডাল ইনফ্লুয়েন্সা, তাহলে হিস্ট্রি তুমি বলবা যে অন কোয়ারি সেই রকম কোনো হিস্ট্রি দেয় না, অনেকদিন ধরে কোনো, যে বিশেষ করে ধরো একটা পেশেন্ট আইএসডির পেশেন্ট অনেকদিন ধরে অ্যাসপিরিন খাচ্ছে, তাই না, এটা সবসময় লাইফ লং বলি আমরা, অনেকদিন ধরে অ্যাসপিরিন খায়, তাহলে তোমাকে একটু হিস্ট্রিটা নিতে হবে এটা, যে সে এরকম কোনো ব্যথার ওষুধ খাচ্ছে কিনা, এরকম ব্যথার ওষুধ সে খায় না। তারপরে কি যে নেগেটিভ হিস্ট্রি গুলো বলতে হবে, যে তার কখনো সে বমি টমি নিয়ে আসে নাই, বা এরকম কোনো তার হেমাটোমেসিস মেলিনার হিস্ট্রি দেয় না। তোমার কাছে ফার্স্ট টাইম আসলো পেশেন্ট আবার ব্যথা নিয়ে, কিন্তু দেখা গেলো যে এর আগে তার কি ছিল, একবারে হসপিটালে ভর্তি ছিল কালো পায়খানা নিয়ে, তোমাকে কিন্তু বলতে হবে এটা হিস্ট্রিতে, যে এরকম তার কোনো হসপিটাল অ্যাডমিশনের হিস্ট্রি নাই, যে যে তার কালো পায়খানা বা রক্ত বমি নিয়ে, তার মধ্যে তুমি বোঝাইতে যাচ্ছ যে যে তার কোনো কমপ্লিকেশন এর আগে ছিল না। তো মোটামুটি যদি তোমরা শর্টলিও বলো, যখন সেলিয়েন্ট ফিচার বলা হয় তখন 2-3 মিনিটে আমরা শুনতে চাই। তাহলে রিগার্ডিং হিস্ট্রি তুমি যদি এতটুকু বলো, আমার মনে হয় যে এটা মোর দেন এনাফ, যে তুমি যদি বলো যে পেশেন্টের ব্যথা নিয়ে আসছে, এই ব্যথাটা এই সাইড আপার অ্যাবডোমেনে আছে, এটা একটা ডেফিনিট রিলেশন আছে এর সাথে, এটা একটা পিরিয়ডিসিটি আছে উইথ রিল্যাপস রিমিটিং কোর্স ফর প্রলং ডিউরেশন, অনেকদিন ধরে হচ্ছে এই, তারপরে এই ব্যথার সাথে অ্যাসোসিয়েটেড যেটা, ব্যথার সাথে হচ্ছে যে তোমার বমি নাই, ব্যথার সাথে জ্বর নাই, ঠিক আছে না, তারপরে এই পেশেন্টটা হচ্ছে যে কি কোনো প্রলং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের হিস্ট্রি দিচ্ছে না। তুমি যদি এতটুকু বলো, আমার মনে হয় যে এটা তোমাদের জন্য মোর দেন নাও, তোমাদের লেভেলে এতটুকু বললেই আমরা খুবই খুশি হয়ে যাই। এরপরে তুমি বলো যে অন এক্সামিনেশন, ঠিক আছে, এতটুকু যদি তুমি হিস্ট্রিতে বলো প্রেজেন্ট ইলনেস, তার অন এক্সামিনেশন কি, কি বললাম যে পেশেন্ট এনিমিক হতে পারে, খুব ইম্পর্টেন্ট, পেশেন্ট এনিমিক কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর কি হতে পারে, এটা পেট্রিয়াসারি যে আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, এটা কিন্তু কি হতে পারে, এটা হইতে পারে যে গ্যাস্ট্রিক ক্যান্সারও কিন্তু হতে পারে, তাই না, আপার অ্যাবডোমিনাল পেইন, খাবার পরে পেট ফুলে যায়, খাওয়া দাওয়ার অরুচি, তাহলে যদি এটা মেলিগনেন্সি হয়, তাহলে কি দেখবো আমরা এখানে লিম্ফ নোড দেখবো, ভার্কুস গ্ল্যান্ড বলা হয় না, তাহলে সুপ্রা ক্লাভিকুলার কোনো লিম্ফ নোড আছে কিনা,
মোটামুটি জেনারেল ফিজিক্স এক্সামিনেশন আসলে খুব বেশি এখানে একটা আছে যে আমরা কিছু তেমন পাই না। এনিমি এটা খুব ইম্পর্টেন্ট, যে পেশেন্টটা এটার সাথে এনিমি আছে কিনা, কোনো লিম নোট পাই কিনা এই। আর হচ্ছে হাইড্রেশন স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট, যদি কি হয় পেশেন্টটা মাঝে মাঝে বমি করে মনে করো আমার সাথে, এখন ওটা কিভাবে প্রেজেন্ট করবে এটা তো আমরা জানি না, এই জন্য আমাদের একটা ওভারঅল একটা আইডিয়া নিতে হবে আমাদের পেশেন্ট গুলো একটা কমপ্লিকেশন কি, একটা কমপ্লিকেশন থেকে গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন যখন অনেকদিন ধরে বমি করতে থাকে, বা তখন কি হাইড্রেশন স্ট্যাটাস পুয়ার হয়, তখন ডিহাইড্রেশন আমরা দেখি, তাহলে ডিহাইড্রেটেড কিনা পেশেন্ট। এটা মোটামুটি এরকম সিস্টেমিক এক্সামিনেশন আছে। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মধ্যে হচ্ছে যে অরাল ক্যাভিটিতে কিছুই পাবো না, অ্যাবডোমেন অ্যাবডোমেনও আসলে সিগনিফিকেন্ট কিছু পাওয়া যায় না, অ্যাবডোমেনে সিগনিফিকেন্ট, কিন্তু এটা ডিফারেন্সিয়াল যদি তুমি বললাম যে ডিফারেন্সিয়াল যখন চিন্তা করি আমরা তখন কি পাবো আমরা, তখন হচ্ছে যেটা তুমি বললা যে এটা মারফিস সাইন আছে নাকি, এটা দেখা হয় অনেক সময় ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস, আমরা দেখি যে ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস আছে কিনা। এটা মোটামুটি এই। দেন হচ্ছে কি তোমাকে বলবে যে তাহলে তোমার হচ্ছে যে ডিফারেন্স এই এই পদ্ধতি, যখন তুমি হিস্ট্রি বলি আমরা, তাহলে হিস্ট্রি বলার সময় তুমি যে পার্টিকুলার অফ দ্য পেশেন্ট, তাহলে চিফ কমপ্লেইন, ইলাবোরেশন অফ দ্য চিফ কমপ্লেইন, তাহলে ইম্পর্টেন্ট পজিটিভ হিস্ট্রি, ইম্পর্টেন্ট নেগেটিভ হিস্ট্রি রিগার্ডিং ডিফারেন্সিয়াল, দেন হচ্ছে এক্সামিনেশন ফাইন্ডিং। এতটুকু বলে তুমি থামে যাও, এতটুকু দিস ইজ অল অ্যাবাউট মাই পেশেন্ট। তখন বলা হয় সো হোয়াট ইজ ইউর ডিফারেন্সিয়াল, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তুমি যদি ক্লিন কাট ডায়াগনোসিস হয় তোমার কাছে, ক্লিন কাট ডায়াগনোসিস করতে পারো বলে দিবা সো মাই ডিফারেন্সিয়াল এই। যখন আমরা কোনো ডায়াগনোসিস বুঝতে পারি না তখন আমরা বলে দিই, মানে অনেস্টলি বলি আমরা যে আই কুড নট ইউজ এ সিঙ্গেল ডায়াগনোসিস বাট আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল। আমি একটা সিঙ্গেল ডায়াগনোসিস বুঝতে পারি নাই, কিন্তু আমার একটা ডিফারেন্সিয়াল আছে। কি ডিফারেন্সিয়াল? স্যার এটা পেপিওসাইটিস হতে পারে, এটা পেনক্রিয়াটাইটিস হতে পারে, এটা হচ্ছে যে এই ক্রনিক কোলেসিস্টাইটিস হতে পারে। তাহলে এরকম তুমি বলো। তখন বলো তাহলে তুমি এটা কি হিস্ট্রি থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, তারপর তুমি এটা হচ্ছে যে আহ, আর কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে, তাহলে হিস্ট্রি থেকে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা, যেটা বলা হলো। এখানেও তুমি এটা বলছো পেপিওসা যে স্যার এই পেশেন্টটা আইএসভি পেশেন্ট, অনেক ধরনের নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ খায়, বা এটা একটা পেশেন্ট কিসের রিমোটেড আর্থ্রাইটিসের পেশেন্ট, দেখা যাচ্ছে এটা আর্থ্রাইটিসের পেশেন্ট অনেক ধরে পেইন কিলার খায়, এই জন্য স্যার লাইকলি আপার অ্যাবডোমিনাল পেইন এর সাথে হচ্ছে, এই জন্য লাইকলি যেটা পেপিওসাইটিস হতে পারে। এগুলো কোনো হিস্ট্রি নাই। এটা ফিমেল পেশেন্ট, স্যার একটা ফিমেল পেশেন্ট, ফেয়ার কমপ্লেক্সন, একটু এই বয়সে ইউজুয়ালি কোলেসিস্টাইটিস হয়, এরকম সেই কারণে হতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে এটা হতে পারে এরকম। তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, যে যদি আমি হচ্ছে যে কিছু পরীক্ষা করবো, যেমন কি আমরা যদি একটা আলট্রাসোনোগ্রাফি করি তাহলে আমরা ডিফারেন্সিয়েট ইজি করতে পারবো কোলেসিস্টাইটিস থেকে, মানে এটা স্টোন থেকে কোলেসিস্টাইটিস থেকে যদি পিইউডি হয় ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবো কি একটা আলট্রাসোনোগ্রাফি। আর আহ, তোমার পিইউডি যদি হয় এটা গলে স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে স্যার এটা একটা ইন্ডোস্কোপি করবো, ইন্ডোস্কোপি করলে আনসার আসছে কিনা বুঝতে পারবো, ঠিক আছে। ইউজুয়ালি যদি এটা গ্যাস্ট্রিক আনসার হয় ইউজুয়ালি লেজার কার্ভেচারে থাকে সিঙ্গেল আনসার, লেজার কার্ভেচারের দিকে ইউজুয়ালি বডি এন্ড এন্ট্রাম জাংশনে এটা থাকে। যদি ডিউডেনাল আলসার হয় তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাল ইউজুয়ালি এন্টেরিয়র ওয়ালে থাকে মেজরিটি আলসার, এটা ওরা বলে দিবে ইন্ডোস্কোপি করে যে এটা একটা আলসার আছে, ঠিক আছে। তারপরে কি করবো আমরা, তাহলে আর কি পরীক্ষা করবো, তাহলে স্যার এর পরীক্ষার জন্য একটা ইন্ডোস্কোপি করবো, একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারবো যেটা কোলেসিস্টাইটিস কিনা, এটা প্যানক্রিয়াটাইটিস কিনা। তো বলে যে প্যানক্রিয়াটাইটিস বলতে পারলো না, তোমার বললো যে এটা ইন্ডোস্কোপি নরমাল, বলে বললো কিনা আল্ট্রাসোনোগ্রাফিও বললো নরমাল, তাহলে কি করবা, স্যার ইউজুয়ালি যেহেতু প্যানক্রিয়াসটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাহলে প্যানক্রিয়াটাইটিস একটা পসিবিলিটিস, এই জন্য কি করবো সিরাম, ইউজুয়ালি আমরা কি করবো সিরাম লাইপেজ করে, তাই না, এমাইলেজ এন্ড লাইপেজ। এমাইলেজ কি হয় 24 ঘন্টার মধ্যে যদি তার রেনাল ফাংশন ভালো থাকে এমাইলেজটা নরমাল হয়ে যেতে পারে, এই জন্য একটু বেশি দিন থাকে ব্লাডের মধ্যে লাইপেজ, সিরাম লাইপেজ করতে পারি। আর কি করতে পারি আমরা, একটা সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান করলে যেহেতু রেট্রোপেরিটোনিয়াল অর্গান, আল্ট্রাসোনোগ্রাফি দিস ইজ অ্যান অপারেটর ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, যদি অপারেটর তোমার এক্সপার্ট না হয় তাহলে আসলে বলতে পারে না, আমরা দেখি প্র্যাকটিক্যালি অপারেটর এক্সপার্ট না হলে যেহেতু রেট্রোপেরিটোনিয়াল থাকে এই জন্য প্যানক্রিয়াস সম্পর্কে অনেক সময় কমেন্ট ভালো করতে পারে। যদি এরকম করতে না পারে তাহলে আদার ইমেজিং মডালিটিস এর মধ্যে আমরা হচ্ছে যে একটা চুজ করতে পারি কি সিটি স্ক্যান অবজারভেশন, তাহলে এটা গ্র্যাজুয়ালি আসবে, প্রথমে তুমি আবার বলিও না যে এটা সিটি স্ক্যান করে ফেলবো, গ্র্যাজুয়ালি যাবো, তারপরে একটা সিবিসি করবো, কি দেখবা স্যার এটার কি ক্রনিক ব্লাড লস এনিমিক মনে হচ্ছে একটু, তাহলে ক্রনিক ব্লাড লস আছে কিনা এটা বোঝা যাবে। আর আদার ইনভেস্টিগেশন কি এই পেশেন্টের বয়স হিসাবে, এই পেশেন্টের আদার কমোরবিডিটি আছে কিনা, তাই না, এই পেশেন্টের বয়স 40 বছর, তাহলে এটা কি ডায়াবেটিস আছে নাকি, এটার হার্টের কি অবস্থা। তাহলে সবসময় আমরা বলি যে টু এস্টাবলিশ মাই ডায়াগনোসিস টু সি দা কমোরবিডিটিস টু সি দা কমপ্লিকেশন, এই তিনটা হেডলাইনে আমরা ইনভেস্টিগেশন করবো সবসময়।
তুমি যখনই কোনো ইনভেস্টিগেশন করবে একটা পেশেন্টের, সবসময় এই 3টা হেডলাইন ফলো করে করবো। 3টা বা 4টা বলা, এই 3টা যদি মনে রাখো তুমি, যে আমার ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য, তাহলে পিউডি ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য কি ইনভেস্টিগেশন, তাহলে দি ইনভেস্টিগেশন ইন্ডোস্কোপি অফ আপার জিআইটি, ঠিক আছে কিনা? কমপ্লিকেশন দেখার জন্য, যে স্যার কমপ্লিকেশন দেখার জন্য এই যে সিবিসি করলাম, এটা একটা এনিমিয়া রেট কমপ্লিকেশন, ব্লাড লস হচ্ছে, এটা একটা কমপ্লিকেশন দেখলাম। আর কমরবিডিটির জন্য এটা আরবিএস দেখবো, এটা ইসিজি দেখবো, এরকম, তাই না? এই পেশেন্টটা যদি একটু ব্লাড লস হয়, এই পেশেন্টটা যদি আইএসডি থাকে, তাহলে এটা রিস্ক বেশি পড়ে যাবে, ঠিক আছে কিনা? সেই জন্য যে তার কমরবিডিটি দেখতে হবে আর হচ্ছে কমপ্লিকেশন দেখতে হবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে যে আগাবো। তোমাদের এখন পর্যন্ত কিন্তু 35 স্যার জন, বলো। একটু স্যার একটু বলবেন প্লিজ যে সিটি স্ক্যানটা আমরা কেন করলাম? সিটি স্ক্যান করলাম মানে টু এক্সক্লুড প্যানক্রিয়াটাইটিস। জি স্যার। প্যানক্রিয়াটাইটিসের জন্য যখন আমার আপার অ্যাবডোমেন পেইন হচ্ছে কিন্তু আমি কোনো কিছু পাচ্ছি না, ইন্ডোস্কোপি নরমাল, আমি বললাম ইন্ডোস্কোপি নরমাল, আল্ট্রাসোনোগ্রাফি নরমাল, তাহলে কি কারণে ব্যথা হচ্ছে? তখন সিরাম লাইপেসটাও করবো। সিরাম লাইপেসও করবো, ওইটাও। তারপরে তুমি দেখলা যে এরকম হইতে পারে যে দেখা গেল সব নরমাল, আপার অ্যাবডোমেনে পেইন হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি নরমাল, ইন্ডোস্কোপি নরমাল, তারপর তোমার কি সিটি স্ক্যান, তাহলে কি হইতে পারে তখন? অ্যাবডোমিনাল পেইন, অ্যাংজাইটি কিন্তু একটা কারণ, তাই না? শেষে দ্য বটম অফ দ্য লিস্ট, এটা আগে কখনোই আমরা বলি না, আগে আমরা প্যাথোলজি জানার চেষ্টা করি, ঠিক আছে না? এই যদি অ্যাংজাইটিতে ভোগে, সেও কিন্তু আপার অ্যাবডোমিনাল পেইনে তোমার কাছে আসতে পারে, ঠিক আছে জি না? স্যার, বুঝতে আর পারছি। কি কি, জি, আর কি কি পরীক্ষা করবা? এখন মনে হয় যে যদি তুমি ইন্ডোস্কোপি করলা যে তুমি, তাই না, তখন তোমাকে ধরতে পারে যে ইন্ডোস্কোপির ইন্ডিকেশন কি, কখন কখন করি আমরা। তনুশ্রী বলো, ইন্ডোস্কোপি আর কখন করবো একটা পেশেন্টকে, কখন আমরা ইন্ডোস্কোপির অ্যাডভাইস করি, তাই না? এটা লং কেজে কিন্তু তাহলে আসবে। তাহলে আমি হিস্ট্রি থেকে, তোমাদের কি হিস্ট্রিটা কি মোটামুটি কমপ্লিট নাকি? এতটুকু সাজাইতে পারবে না তোমরা? জোবায়ের, কি জোবায়ের ইসলাম 98 রোল নাম্বার, রেসপন্ড নেই, ও কি ঘুমাই গেছে নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। কি, ওয়ালাইকুম আসসালাম। জোবায়ের, তাহলে এই হিস্ট্রিটা সাজাইতে পারবা, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস? জি স্যার, মোটামুটি। মোটামুটি, আচ্ছা ঠিক আছে। কোথায় ছিলাম যেন আমরা? ও, আমি বললাম যে ইয়া, তোমার হচ্ছে যে ইন্ডোস্কোপির ইন্ডিকেশন কি, কখন ইন্ডোস্কোপি করি আমরা, বা তুমি অ্যাডভাইস করো। তাহলে একটা পেশেন্ট আসলো, তাহলে তাহলে তুমি তো এই আমাদের তো আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে কোনো পেশেন্ট যদি ডিসপেপটিক সিমটম নিয়ে আসে, একটা পেশেন্ট বলো যে আপার অ্যাবডোমিনাল পেইন, ব্লোটিং, ইনডাইজেশন, তাহলে এগুলো আসলেই তো তোমাকে ইন্ডোস্কোপি করতে হবে নাকি? তাহলে একটা ইন্ডিকেশন, ডেফিনিট একটা ইন্ডিকেশন হয়ে গেল। তাহলে আমরা বলি যে এটা বইয়ের ভাষায় বললে ডিসপেপসিয়া আফটার 55। তাহলে কোনো পেশেন্ট যদি তোমাকে বলে 55 বছরের পরের কোনো পেশেন্ট যদি তোমার কাছে আসে যে পেটে ব্যথা হয়, স্যার, রুগীরা অন্যভাবে বলে, রুগীরা স্যার আমার গ্যাস, পেটে গ্যাস হয়, বুঝছো না? তার মানে এটা ফিলিং অফ ইনডাইজেশন বা ব্লোটিং, খাবার হজম হয় না, ঠিক আছে না, খাবার অরুচি লাগে, এই যে এই টোটাল সিমটম গুলোকে ডিসক্রিপটিভ সিমটম বলা হয়। তাহলে যদি ডিসক্রিপশন নিয়ে কেউ আসে আপনার 55, তাহলে এই পেশেন্টকে তোমাকে অ্যাডভাইস করতে হবে ইন্ডোস্কোপি। ক্লিয়ার? সব ভুলে গেলেও কিন্তু এটা ভুল হয়, তুমি যদি এটা না করো তাহলে এটা ক্রাইম হয়ে যাবে, জি স্যার। ক্রাইম। সব আমরা ইনভেস্টিগেশন অনেক সময় আননেসেসারি করি, কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি একটা পেশেন্ট 55 বছরের পরে কোনো পেশেন্ট যদি ডিসক্রিপশন নিয়ে আসে, তুমি যদি না বলো, তাহলে এটা তোমার জন্য ক্রাইম হবে। অবশ্যই আমরা এই পেশেন্টকে করবো। আর কি কারণে করতে পারি তনুশ্রী? ডিসপেপসিয়া আফটার 55 পরীক্ষা ধরা হবে, কিন্তু এটা কিন্তু আমি ধরবো, অন্য কেউ না ধরলো। ডিসপেপসিয়া আফটার 55, আর এই যে হেমাটোমেসিস মিলিয়ারিয়াস। ওয়েট লস যদি হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি কমন গুলো বলো না। ওয়ার্ডে একটা পেশেন্ট রক্ত বমি নিয়ে আসলো বা কালো পায়খানা আসলো, তাদের করবে না? কি কারণে জি হচ্ছে, কারণটা দেখার জন্য তুমি বুঝে বুঝে পড়ো। তুমি সব বলার দরকার নেই, তুমি যদি 2-3টা বলো তাও তো পাস। স্যার ডিসপেপসিয়া নিয়ে আসলে করবো, পেশেন্ট হেমাটোমেসিস মিলিয়ারিয়া নিয়ে আসলে করবো। একটা পেশেন্ট খাইতে পারে না, ঢোক গিলতে কষ্ট লাগে, তাকে করবা? জি স্যার। ডিসপেজিয়া হচ্ছে, তাহলে ডিসপেজিয়া হলে কি কারণে ডিসপেজিয়া? এটা কি ইসোফেজিয়াল ক্যান্সার নাকি? ঠিক আছে, তাহলে করবো। তাহলে তুমি যদি সব ভুলে যাও, এটা তো ইজি। তাহলে মনে রাখা যে একটা পেশেন্ট ডিসপেপটিভ সিমটম নিয়ে আসলে করবো, খাইতে পারে না,
ডিসপেজিয়া, তাকে করবো হেমাটোসিস্টোমিলিনাই করবো। তারপর তুমি যেটা বলছো যে ওয়ার্নিং সাইন এগুলা, তাই না? তাহলে তুমি অ্যাবডোমিনাল ম্যাস, ওয়েট লস এগুলোর কারণে করতে পারো। তুমি যাও তুমি যাও। সব ভুলে গেলেও তাহলে এই 2-3টা ভুলা যাবে না। আরো কিছু কারণে ধরো মেল অ্যাবজর্পশন যদি হয় একটা পেশেন্টের, মেল অ্যাবজর্পশন ইভালুয়েশনের জন্য আমরা অনেক সময় এন্ডোস্কোপি করি। কেন? আমরা ডিউডেনাল বায়োপসি নেই, বায়োপসি নিয়ে দেখি, তাইলে যখন বড় হবে তোমরা আস্তে আস্তে জানো। সব ভুলে গেলে এই 3টা ভুলবা না, কি? ডিসপেপসিয়া আফটার 55, হেমাটোসিস মেলিনা, দেন হচ্ছে ডিসপেজিয়া। এই 3টা তোমাদের লেভেলে তোমরা মনে রাখো ডিসপেজিয়ার জন্য। তাহলে এই যে ইন্ডোস্কোপি করলাম, একটা আলসার দেখলাম, আমরা বলছিলাম যে আলসারের মেইন কারণ হচ্ছে এইচ পাইলোরি। তা তোমাকে এইচ পাইলোরিটা খুঁজে বাইর করতে হবে না? এইচ পাইলোরিটা খুঁজে বাইর করতে হবে যে এইচ পাইলোরি আছে কিনা। তাহলে যখন একটা আলসার হয়, ওই আলসার থেকে আমরা বায়োপসি নিই, তাই না? বায়োপসি নিয়ে কি পরীক্ষা করি? র্যাপিড ইউরিয়াস টেস্ট বা সিএলও বলা হয়। ক্যাম্পাইলোবেক্টার লাইক অর্গানিজম দেখা হয়, ঠিক আছে না? র্যাপিড ইউরিয়াস টেস্ট, তাহলে একটা হচ্ছে যে কিস দিয়ে এখানে সাথে আমরা বুঝতে পারি যে এইচ পাইলোরি আছে কিনা। তাহলে এটা হচ্ছে যে ভেরি ইজি। তাহলে কিছু কিছু পরীক্ষা করা, তাহলে তোমাকে ধরা হবে যে পরীক্ষা দেখলাম যে গতবার মনে আসলো যে এইচ পাইলোরি ডায়াগনোসিসের জন্য কি কি পরীক্ষা করবো। তাহলে কিছু কিছু ইনভেসিভ ইনভেস্টিগেশন আছে, কিছু কিছু নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। এমং দ্য নন ইনভেসিভ ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে, যেমন এটা কি দেখা হয়, এটা অ্যান্টিবডি দেখা হয়, তাই না? এইচ পাইলোরি শরীরে ঢুকলো, ঢোকার পরে তোমার শরীরে অ্যান্টিবডি আছে কিনা, সেই অ্যান্টিবডি দেখা হয়। তাহলে একটা আছে যে সেরোলজিক্যাল, এটাকে বলা যায় সেরোলজি। তাহলে নন ইনভেসিভ কিছু তোমাদের ডেফিনেশনে দেখবা যে কিছু ইনভেসিভ টেস্ট, কিছু নন ইনভেসিভ। এমং দ্য নন ইনভেসিভ সেরোলজিক্যাল টেস্ট, তাহলে সেরোলজি দেখা যায় এটার অ্যান্টিবডি আছে কিনা। সেরোলজিক্যাল আর কি দেখা হয়? ফিকাল অ্যান্টিজেন, তাহলে ওর স্টুলে কি হয়, এইচ পাইলোরির অ্যান্টিজেন পাওয়া যায় কিনা সেটা দেখা হয়। আর হচ্ছে ইউরিয়া ব্রেড টেস্ট, এটা নন ইনভেসিভ। নন ইনভেসিভ এর মধ্যে ইউরিয়া ব্রেড টেস্ট, ফিকাল অ্যান্টিজেন টেস্ট আর সেরোলজিক্যাল টেস্ট। আর ইনভেসিভ এর মধ্যে যেটা বললাম, ইনভেসিভ মানে আমি ইন্ডোস্কোপি করলাম, পরে কি করলাম, এখান থেকে টিস্যু নিলাম ওই আলসারের বেস, আলসারের সাইড থেকে বা আলসারের হচ্ছে যে যেভাবে নেওয়া হয় আলসার থেকে, ঠিক আছে? আমরা কিন্তু সবসময় যখন বায়োপসি নেই, একদম না ওভার দ্য আলসার থেকে কিন্তু নেওয়া হয় না, কিছু হেলদি টিস্যু নেওয়া হয়, কিছু আলসারের মার্জিন থেকে নেওয়া হয়। তাহলে কি হয়, এখান থেকে নিয়ে আমরা র্যাপিড ইউরিয়াস টেস্ট করে বুঝতে পারি যে এইচ পাইলোরি আছে কিনা। আর কি এটা কালচার করা যেতে পারে, এই টিস্যুটা কালচার করে ফর এইচ পাইলোরি, তাহলে কালচার করা যেতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর। তাহলে পরীক্ষায় তোমাদের আসে যে ইনভেসিভ আর নন ইনভেসিভ। তাহলে এইচ পাইলোরির জন্য স্যার আমরা এই পরীক্ষাগুলো করতে পারি, ইনভেসিভ কিছু টেস্ট, কিছু নন ইনভেসিভ, ঠিক আছে? এটা করতে পারো। তারপর তোমাকে ধরতে পারে যে তুমি তখন এভাবে আগাবে পরীক্ষাটা, মানে পরীক্ষাটা। তাহলে প্রথমে হচ্ছে যে সিমটম থেকে তোমার ডিফারেন্সিয়াল, দেন হচ্ছে যে তুমি কেন বললা এটা, স্যার এই কারণে আমি এটা বললাম, তুমি তাহলে কি পরীক্ষা করে এটাকে এস্টাবলিশ করবা। তারপরে যেটা আসবে, তুমি কি চিকিৎসা দেবে। স্পেলোরির মানে তুমি পেপটিসাইটিস তোমার ডায়াগনোসিস হলো, তুমি কি চিকিৎসা দেবে। তোমাকে বলতে পারে যে আহ, সব জায়গায় তো ইন্ডোস্কোপি হয় না, তাই না? আগে তো ইন্ডোস্কোপি হইতো না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ইন্ডোস্কোপি কিন্তু হইতো না। তখন আমরা কি পরীক্ষা করতাম, তখন কি করতাম, বেরিয়াম মিল এক্সরে, বেরিয়াম মিল এক্সরে করে ফিলিং ডিফেক্ট দেখা হতো। হ্যাঁ, এখন যেটা মোটামুটি আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কি। তাহলে তোমার আর কি পরীক্ষা করা যেতে পারে আস্তে দেখার জন্য, যেখানে ফেসিলিটিস নেই সেখানে আমরা বেরিয়াম মিল এক্সরে করতে পারি। টাইম কনজিউমিং, এখানে ডিফারেন্সিয়াল থেকে অনেকগুলা বোঝা যায় না। যদি আমি ইন্ডোস্কোপি করি তাহলে সরাসরি আমি বুঝতেছি যে এটা হচ্ছে এই আলসারটা কি দেখতে আগলি লুকিং, একটা বড় আলসার, বোঝা যায় যে এটা মেলিগন্যান্ট হওয়ার পসিবিলিটি আছে বা এটা বিনাইন আলসার, এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিমেরিটস, এগুলো হচ্ছে ডিমেরিটস হচ্ছে তোমার বেরিয়াম মিলের ডিমেরিটস হচ্ছে যে এই আলসারটা কি মেলিগন্যান্ট বিনাইন এটা বোঝা যায়, ঠিক আছে কিনা? তুমি বায়োপসি নিতে পারবে না, তাহলে ডিমেরিটস। সেই জন্য আমি যখনই ইন্ডোস্কোপি করবো, আমি যদি দেখি আলসারটা আমার কাছে সাসপিশিয়াস মনে হয়, এটা আমি আলসার যেমন কালচার করতে পারি ওই টিস্যুটা, বা হচ্ছে র্যাপিড ইউরিয়াস টেস্ট করতে পারি, এই এটা কিন্তু আমি হিস্টোপ্যাথোলজি করতে পারি, যেটা কি মেলিগন্যান্ট কিনা, কোনো মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন আছে কিনা, এইগুলো বোঝা যায়। তাহলে এটা হচ্ছে যে ইন্ডোস্কোপি সুবিধা। এরপর তোমাকে বলবো যে তুমি চিকিৎসা কি দেবে। তাহলে চিকিৎসা কি, চিকিৎসা হচ্ছে যে মানে তোমার গোল, আমাদের ট্রিটমেন্ট গোল হচ্ছে তিনটা ট্রিটমেন্ট গোলকে সামনে রেখে। তাহলে একটা পেশেন্টকে কমফোর্ট দিতে হবে, তাহলে হচ্ছে সিমটোমেটিক রিলিফ দিতে হবে। আর কি করতে হবে, ইনডিউস হিলিং, এই হিলিং যে আলসার হলো এই আলসারটার জন্য হিলিং হয়, হিলিংটাকে এনকারেজ করতে হবে, কোন ড্রাগ দিয়ে ইনডিউস করতে হবে। আর কি প্রিভেন্ট রিকারেন্স, বারবার যেন না হয়, যে কথা বললাম যেটা
রিল্যাপস এন্ড রিমিটিং কোর্স। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে সিম্পটোমেটিক রিলিফ, দেন হচ্ছে যে ইনডিউস হিলিং, দেন হচ্ছে প্রিভেন্ট রিকারেন্স। এই যে তুমি এগুলো করতে চাও, তাহলে করতে চাইলে কি, তাহলে তোমার চিকিৎসা দিতে হবে। তাহলে প্রথম চিকিৎসা হচ্ছে যে তোমার এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিতে হবে। এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি, তাই না? এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি। তাহলে কি থেরাপি এটা তোমাদের দেখি, সোনিয়া জাফরিন 128 জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। কি বলছো? এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি কিভাবে দেবা? ট্রিপল থেরাপি, কোয়াড্রিপল থেরাপি, হ্যাঁ, ট্রিপল থেরাপি, কোয়াড্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি কি কি ট্রাক দেয় ট্রিপল থেরাপিতে? স্যার প্রোটন পাম্প ইনহিবিটর আর এর সাথে হচ্ছে দুইটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন অর ক্লারিথোমাইসিন, মেট্রোনিডাজল অর লেভোফ্লক্সাসিনের মধ্যে। না না না, তাহলে তিনটার মধ্যে দুইটা না, তাহলে তুমি জি হচ্ছে যে স্যার, তিনটার মধ্যে দুইটা আছে যে তিনটার মধ্যে যে কোনো দুইটা। অ্যামোক্সিসিলিন, এরিথ্রোমাইসিন এন্ড মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল। হ্যাঁ, তিনটার মধ্যে দুইটা। মেট্রোনিডাজলটা আমরা কম কেন দেই? যে দুইটা বলা হয় যে এটা রেজিস্ট্যান্সটা বেশি, 40% অ্যাবাউট রেজিস্ট্যান্স। কিন্তু যদি পুয়ার পেশেন্ট হয় তাহলে তুমি মেট্রোনিডাজলও দিতে পারো, দিতে পারবো না এরকম কোনো কথা নাই, ঠিক আছে? তাহলে ট্রিপল থেরাপি দেবো। ট্রিপল থেরাপি ফেল করলো, এবার কি দিবা? ট্রিপল থেরাপি দেওয়ার পরে তুমি আবার ইন্ডোস্কোপি করলা 6 সপ্তাহ পর, দেখলে যে আলসার রয়ে গেছে, তখন কি দিবা? কোয়াড্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি দেবো। তাহলে ট্রিপল থেরাপি যদি ফেল করে, তাহলে আলসার যদি পারসিস্ট করে, তাই না, তাহলে কি করবা? কোয়াড্রিপলে কি আছে? স্যার প্রোটন পাম্প ইনহিবিটর, বিসমাথ, মেট্রোনিডাজল আর টেট্রাসাইক্লিন। গুড, সুন্দর। তাহলে ওএমবিটি বলে, এটা ওএমবিটি না, ওএমবিটি ওমিপ্রাজল, ওএমবিটি মানে মেমোনিক, মেমোনিক মানে পড়া রাখো, ওএমবিটি। তাহলে ওমিপ্রাজল, মেট্রোনিডাজল, মেট্রোনিডাজল, বিসমাথ এন্ড টেট্রাসাইক্লিন, বিসমাথ এন্ড টেট্রাসাইক্লিন। ওএমবিটি দিয়ে মনে রাখো, ওএমবিটি থেরাপি, ওএমবিটি। তারপরে এটা দিলা, কোয়াড্রিপল থেরাপিও দিলা, ঠিক আছে কিনা? কোয়াড্রিপল থেরাপি দেওয়ার পরেও কি হচ্ছে তোমার? এইচ পাইলোরি ইরাডিকেশন হচ্ছে না। আবার দেখলে তুমি পরীক্ষা করে যে এটা রয়ে গেছে, তখন কি করবা? তনুশ্রী ধর, তনুশ্রী। সরি স্যার, আমার না আমার শোনা যাচ্ছে হ্যাঁ? না। আমার একটু নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছিল, আমি একটু কোশ্চেনটা শুনতে পারিনি। শোনা যাচ্ছে না। আমাকে আরেকবার বলতেন? অভিষেক, অভিষেক 144। অভিষেক, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। তুমি কোয়াড্রিপল দিলা, কোয়াড্রিপল দিয়েও কাজ হচ্ছে না, এখন কি করবা? স্যার জানি না স্যার। জানো না? তোমাদের লেকচার হচ্ছে না? রুবাইয়া জয় 123। ইয়েস স্যার। স্যার সার্জিক্যাল ট্রিটমেন্ট দিব নাকি? না না, সার্জিক্যাল না, এখনো আমাদের হাতে অপশন আছে। রেস্কিউ থেরাপি স্যার, রেস্কিউ থেরাপি। থেরাপি। এরপর হচ্ছে রেস্কিউ থেরাপি। এরপর হচ্ছে ইউজুয়ালি কি করতে হবে তোমাকে? কালচার সেন্সিটিভিটি দেখে দিতে হবে, কিন্তু না মানে কালচার সেন্সিটিভিটি দেখে দিব, যে ওখান থেকে যে বললাম না যে কালচার করা হয়, টিস্যুটা নিয়ে কালচার করা হয় বললাম না? তুমি কি ওই যে ইনভেসিভের মধ্যে আমাদের কালচার একটা ছিল না? ইনভেসিভের মধ্যে কি ছিল? একটা আছে হিস্টো, একটা হচ্ছে কালচার ছিল, একটা হিস্টোলজি, আর একটা হচ্ছে র্যাপিড ইউরিয়াস টেস্ট। র্যাপিড ইউরিয়াস টেস্ট। এই যে কালচার যে করা হলো, তাহলে কালচার করে কিন্তু কালচার সেন্সিটিভিটি দেখা যাবে যে ওই ড্রাগটা কিসে সেন্সিটিভ। কালচার সেন্সিটিভিটি করা হয় জন্য, তো এই যে তুমি যেটা বললে যে ওটার মধ্যে রেস্কিউ আছে, তাহলে রেস্কিউ থেরাপি। রেস্কিউতে কি কি ড্রাগ দেওয়া যায়? লেভোফ্লক্সাসিন দিব, পিপিআই দিতে পারি, আর অ্যামোক্সিসিলিন দিতে পারি। অ্যামোক্সিসিলিন, লিভোফ্লক্সাসিন আর পিপিআই, তাহলে এই তিনটা ড্রাগ দেওয়া হয় রেস্কিউ থেরাপি। তাহলে রেস্কিউ থেরাপি দেওয়া হয়। এখন তুমি যে এই যে ট্রিপল থেরাপি দিলা, ট্রিপল থেরাপির কি মানে তোমার ইয়ে কি সাইড ইফেক্ট, কি সাইড ইফেক্ট আছে নাকি শুধু এটা এইচ পাইলোরি ইরাডিকেট করবে? স্যার ডায়রিয়া, ভমিটিং, নজিয়া, তাহলে ডায়রিয়া, ভমিটিং, নজিয়া হতে পারে। আর কি ফ্লাশিং, যেহেতু মেট্রোনিডাজল থাকে, মেট্রোনিডাজল থাকলে ফ্লাশিং হতে পারে, বিশেষ করে যারা অ্যালকোহল খায়। অ্যাবডোমিনাল ক্রাম্পিং, হ্যাঁ অ্যাবডোমিনাল ক্রাম্পিং পেইনও হতে পারে, তাই না? তাহলে দেখো এই পরীক্ষাটা কিভাবে হবে, লং কেস কিন্তু এভাবে হবে।
বুঝছো না? লং কেস তাহলে এই যে তোমার পেশেন্ট প্রথমে অনেক সময় কম তাহলে বলি তোমার ডায়াগনোসিস কি, কিসের বেসিসের উপর তুমি ডায়াগনোসিস করলে? ইউজুয়ালি বলা হয় যে সেলিন ফিচার বলা। সেলিন ফিচার আমি যেভাবে বললাম, তুমি পার্টিকুলার থেকে তারপর চিপ কমপ্লেইন থেকে এটা নিয়ে ভর্তি হয়েছে, এই চিপ কমপ্লেইন ইলাবোরেশনটা করলাম, অন এক্সামিনেশন ফাইন্ডিংস সো মাই ডিফারেন্সিয়াল, এক্সামিনেশন এই আছে, হিস্ট্রিতে এই আছে, এই জন্য মাই ডিফারেন্সিয়াল। তখন বলো তুমি তাহলে কি পরীক্ষা করে এস্টাবলিশ করবো? পরীক্ষা করে এস্টাবলিশ করা, এরপর চিকিৎসা কি, চিকিৎসা দিতে যায়, চিকিৎসার কমপ্লিকেশন হচ্ছে কি, ঠিক আছে কিনা? তাহলে আমরা বললাম যে এটা সাইড ইফেক্ট কি। এখন সাথে সাথে কিছু লিঙ্কেজ কিছু কোশ্চেন আছে যারা ভালো পারে তাদের জন্য। বলা যে তুমি স্পাইলারি ইরাডিকেশন দিলা, এই তুমি পেপটিসাইড ডিজিজ দিলা, আর কিসে দেওয়া যেতে পারে? স্পাইলারি ইরাডিকেশন থেরাপি আর কিসে দেওয়া হয়? একটা তো ডেফিনিট পেপটিসাইড ডিজিজে দেওয়া হয়, আর কি? কোনো আইডিয়া নাই তোমাদের? ওদের বইয়ে আছে তো। এটা হচ্ছে যে একটা হচ্ছে তাহলে এই স্পাইলারি পজিটিভ নন আলসার ডিসপেপসিয়া, মানে এই পেশেন্টটা কি আলসার নাই, একটা পেশেন্ট ডিসপেপটিভ সিম্পটম নিয়ে তোমার কাছে আসতেছে, বুঝছো কিনা? তুমি ইন্ডোস্কোপি করে দেখলে যে কোনো আলসার নাই, কিন্তু আমরা যখন কি ইউরিয়া ব্রেথ টেস্ট করি তখন দেখা যাচ্ছে যে তোমার এই স্পাইলারি প্রেজেন্সটা ইনশিওর করতেছে ইউরিয়া ব্রেথ টেস্টে। তার মানে কি? তাহলে এই স্পাইলারি পজিটিভ যদি নন আলসার হয়, নন আলসার ডিসপেপসিয়া হয়, তাও কিন্তু তোমাকে স্পাইলারি ইরাডিকেশনের একটা ইন্ডিকেশন আছে। একটা ডেফিনিট আলসারে দিব। তাহলে আরেকটা হচ্ছে যে স্পাইলারি পজিটিভ নন আলসার ডিসপেপসিয়া, আলসার নাই কিন্তু ডিসপেপটিভ সিম্পটম আছে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে দেবো। আর কি? যাদের লং টার্ম যারা কি করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বা হচ্ছে যে তোমার অ্যাসপিরিন নেয়, লর্ডোজ অ্যাসপিরিন নেয়, ঠিক আছে না? মনে একটা আইএসডি পেশেন্ট অনেক বছরের পর বছর ধরে নিচ্ছে, তাদের কিন্তু মাঝে মাঝে কি করতে লাগতে পারে? স্পাইলারি ইরাডিকেশন থেরাপি দেওয়া লাগতে পারে। ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ক্যান্সার, ঠিক আছে না? ফ্যামিলি হিস্ট্রি যদি ক্যান্সার থাকে তারও ক্ষেত্রেও লাগতে পারে, এটা হইতে পারে। আর কিছু কি আছে? কিছু আছে যে তোমার নন জিআই ইন্ডিকেশন, না? তুমি যখন পোস্ট গ্রাজুয়েশন করবে তখন কিন্তু এটাই ধরা হয় যে নন জিআই ইন্ডিকেশন কিসে দেওয়া হয়, নন জিআই ইন্ডিকেশন। তাহলে কিসে দেওয়া যেতে পারে? এটা মেগালোব্লাস্টিক এনিমিয়াতে একটা ইন্ডিকেশন আছে, তারপরে আয়রন ডিফিসিয়েন্সিতে আছে, এন্ড হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। তুমি যখন বড় হবা তখন এগুলা বিষয় আরো বিস্তারিত জানবা। তাহলে এখানে এতটুকু জানানো যে একটু মানে জানে রাখো যে নন জিআই ইন্ডিকেশন আছে, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে দেওয়া যায়, তারপরে কি ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, আর হচ্ছে যে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। এই জন্য লং টার্ম আসলে পিপিআই খাওয়া খারাপ। মোটামুটি এটা আর কি তখন তোমার হবে যে এটার কমপ্লিকেশন কি হয়, এটা কমপ্লিকেশন কি, এটা এই যে কমপ্লিকেশন কি হয়, কি কমপ্লিকেশন তোমাদের পড়ানো হয়েছে তো লেকচারে, এখন তো আমি তো এখানে পারফোরেশন করতে পারে, গ্যাস্ট্রিক আউটেল অবস্থাহীন করতে পারে। হ্যাঁ সেটা বলো, তাহলে পারফোরেশন হয়, ইউডি পারফোরেশন হতে পারে, হেমোরেজ হতে পারে। পারফোরেশন হতে পারে হিমোরেজ ইন দ্য ফর্ম অফ হেমাটোমাস মেলিনা, আর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা কমপ্লিকেশন। সো দ্য কমপ্লিকেশন অফ পেপটিসাইড ডিজিজ, তার কমপ্লিকেশন কি হতে পারে এটা বলতে পারে। এখন তোমার ওইখান থেকে আসলে ঢুকবো আমরা কোথায়, এই কমপ্লিকেশন একটা কমপ্লিকেশন আছে হেমাটোমাস মেলিনা, তাই না? তখন তোমাকে বলতে পারে যে তুমি ডিউটিতে আসো, নতুন ডাক্তার হয়ে গেছো, একটা পেশেন্ট রাতের বেলা তোমার কাছে আসলো, রক্ত বমি নিয়ে আসলো, তাই না? তুমি কিভাবে ম্যানেজ করবে, ইম্পর্টেন্ট। বলা হয় যে যত হেমাটোমাস মেলিনা হচ্ছে যে একটা জিআই ট্র্যাক্ট একটা ইমার্জেন্সি, তাই না? এটা মেডিকেল ইমার্জেন্সি, সার্জিক্যাল কিছু ইমার্জেন্সি যেমন আছে না, মেডিকেল ইমার্জেন্সির মধ্যে হচ্ছে আপার জিআই ব্লিডিং, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, এটা আসতে পারে। তুমি কিভাবে ম্যানেজ করবে তাহলে এই পেশেন্টটাকে, যে ব্লিডিং যখন নিয়ে আসতে তোমার কাছে? এগুলো কি পড়ানো হয়েছে না আগে? লেকচারটা আসলে আসলে কেস বেস পড়তে গেলে আসলে লেকচারটা পড়তে হবে আগে, তাহলে কেস গুলো পড়ে মজাও পাবো না। মানে এখন তো থিওরিটিক্যাল প্রতিটা জায়গায় হয়তো আমি টাচ করার সময় হবে না, বা এটা ডিফিকাল্ট হবে আমার জন্য। ওদের কি লেকচার হচ্ছে এগুলা? না স্যার, হ্যালো, হেমাটিমেসিস মেলেনা হয় নাই স্যার। হ্যাঁ বলো সোনিয়া জাফরিন। স্যার হেমাটিমেসিস মেলানা হয় নাই। পিউডি হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন তুমি যদি এরকম পেশেন্ট নিয়ে আসে তাহলে সবসময় আমরা কি বলি, আমরা বলি যে এটা আসলে পিউডির ওই লং কেজের সাথেই হচ্ছে আলোচনায় চলে আসতে পারে যে তুমি
কিভাবে করবো এটা অনেক সময় তোমার ইয়েতেও আসে, রিটেনেও আসে, ঠিক আছে না? তাহলে যখন হেমাটোমেসিস মেলিনা হয় তোমরা তো এটা জানো যে হেমাটোমেসিস কাকে বলে, তাহলে এটা থার্ড থেকেই জানো। তাহলে ভমিটিং আউট অফ ব্লাড হচ্ছে প্রেসেস অফ ব্ল্যাকটারি স্টুল, সেটা হচ্ছে যে মেলান। মেলিনা, তাই না? এইরকম ব্ল্যাকটারি কেন হইলো অনেক সময় মানে এমনিতেই তোমাদেরকে জিজ্ঞাসা করা যায় কেন হইলো, তাহলে এটা হচ্ছে অ্যাকশন অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম হচ্ছে যে ব্যাকটেরিয়া অন হচ্ছে হিমোগ্লোবিন, সেই কারণে আসলে ব্ল্যাকটারি হয় না। এই কারণে কি হয় মানে ব্ল্যাক হয় এবং যে স্পেসিফিক যে ফাউল স্মেলিং থাকে, তাই না? তাহলে ওই অনেক সময় ধরা হয় যে তোমার মেলিনা স্টুলের ক্যারেক্টারটা কেমন। মেলিনা স্টুল যে তুমি বলে যে ব্ল্যাক ব্ল্যাক হয়, এটা সফট হয় সাধারণত, এই স্টুলটা সফট হয়, গ্লোসি লুকিং, দেখতে চকচক করে, গ্লোসি লুকিং সফট। একটা স্পেশাল একটা কি স্পেশাল একটা অর্ডার আছে, একটা গন্ধটা একটু মানে একটু স্পেশাল ধরনের গন্ধ, এটা আসলে একবার যে এই এটাকে এক্সপিরিয়েন্স করছে সেই বুঝতে পারে যে এটা কেমন আসলে, ঠিক আছে? আর ইউজুয়ালি কি হয় যখন পানি দেওয়া হয় তখন কি হয় আবার কি হয় এটা রেড হয়ে যায়, তাই না? তাহলে এরকম ধরা হয় যে এই আহ, তোমার মেলিনেস দেখতে কেমন, তাহলে এটা সফট হয়। অনেক সময় পেশেন্টও বলেন স্যার আমার তো কালো পায়খানা হচ্ছে, তুমি যদি কনফিউজ হয়ে যেতে পারো যে এটা কি মেলিনা স্টুল কিনা, তুমি বলবো যে পায়খানা কি শক্ত না নরম, মানে কখনোই কিন্তু হার্ড স্টুল কখনোই মেলিনা না, এটা মনে রাখতে হবে। তাহলে সফট হতে হবে, অবশ্যই সফট, সফট স্টুল হতে হবে, এটাকে ব্ল্যাক টাই হতে হবে, আলকাতরার মতো কালো, পেশেন্টের ভাষায় বলে আলকাতরার মতো কালো, তাই না? তাহলে একটা কারণ হেমাটোমেসিস মেলিনা, একটা কারণ হচ্ছে পেপটি আলসার ডিজিজ, সেটা পেপটি আলসারটা কি হতে পারে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস অথবা স্পেলোরি, যে কোনো কিছু দ্বারা হলে, এই দুইটা এজেন্টের দ্বারা যে কোনো একটা দ্বারা হলেও তোমার কি হতে পারে এটা একটা কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। আর কি দ্বারা হতে পারে এই হেমাটোমেসিস মেলিনা? আর এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশন। এই ইরোশনটাও হচ্ছে যে এই ইরোশনটাও হচ্ছে যে তোমার কি দ্বারা হইতে পারে নন স্টেরয়েডাল ইনফ্লেমেটরি ড্রাগস, হঠাৎ করে পেইন কিলার খেলা তারপরে দেখলা যে তোমার কি রক্ত বমি নিয়ে আসলো, এটা গ্যাস্ট্রিক ইরোশন হইতে পারে। এটা কিন্তু এটাও কমন কারণ, তাই না? যেমন তাহলে পেপটিক গ্যাস্ট্রিক আলসারের পরে হচ্ছে যে গ্যাস্ট্রিক ইরোশন, এটা হইতে পারে। একটা পেশেন্ট হেভি অ্যালকোহল খেলো ক্লাবে, খাওয়ার পরে পরে রক্ত বমি টমি নিয়ে আসলো, এটাও গ্যাস্ট্রিক ইরোশন। এখানে একটা কোশ্চিন আসতে পারে যে ইরোশন আর আলসারের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে যে লিশনটা যখন একটা ইনজুরি হচ্ছে, যে লিশনটা এই ইনজুরিটা যখন কি মাসকুলারিস মিউকাসি পর্যন্ত হচ্ছে ইনভলভমেন্ট হয়, তখন এটাকে বলা হয় যে মাসকুলারিস মিউকাসি পর্যন্ত যখন যায় তখন এটা হচ্ছে তখন এটাকে বলা হয় আলসার। আর যখন সুপারফিশিয়াল থাকে মিউকোজা সাব মিউকোজা তারপরে মাসকুলারি মিউকোজা তারপর তো মাসেল লেয়ার, এটা সাব মিউকোজা পর্যন্ত থাকে মাসকুলারি মিউকোসি পর্যন্ত যায় না, সেটা আসলে গ্যাস্ট্রিক ইরোশন, ঠিক আছে না? যারা ভালো করে তাদের জন্য যে ইরোশন হচ্ছে যে আলসারের মধ্যে কি পার্থক্য, তাহলে আলসার হতে হলে অবশ্যই কি হতে হবে এটাকে মাসকুলারি মিউকোসি পর্যন্ত এই ডেপথ হতে হবে, এই আলসারের ডেপথ হতে হবে। তাহলে আহ তুমি যদি সব ভুলে যাও, সবসময় ধরা হয় পরীক্ষায় হেমাটাইটিস মেলিনা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, ফ্রিকুয়েন্টলি অ্যাডমিটেড পেশেন্ট, তখন পরীক্ষা তোমরা বলতে পারো না যে কি কারণ, এর একটা পেপটিক আলসার ডিজিজ, দেন হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশন, দেন হচ্ছে কি আরেকটা কি হতে পারে রাপচার ইসোফেজিয়াল ভেরিক্স। আমরা সিএলডি পড়াবো তখন এখানে আমি দেখবো সিএলডি যে একটা কমপ্লিকেশন আছে পোর্টাল হাইপারটেনশন হয়, এই পোর্টাল হাইপারটেনশনের একটা ফিচার্স হচ্ছে ভেরিক্স হয়, ইসোফেজিয়াল এই ভেরিক্স এর রাপচার হয়ে যেত। কমন কারণ এই তিনটা, সব যদি তুমি ভুলে যাও এই তিনটা মনে রাখো তুমি, যে হেমাটাইটিস মেলিনার কমন কারণ হচ্ছে যে একটা পেপটিক আলসার ডিজিজ, তারপরে কি গ্যাস্ট্রিক ইরোশন, এই ইরোশনটা হইতে পারে কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস দ্বারা হইতে পারে, আবার কি স্পেলারি দ্বারাও হইতে পারে, তখন বলতে আলসার হয় না ইরোশন। তারপর হচ্ছে অ্যালকোহল দ্বারা হইতে পারে, তাহলে ইরোশন, দেন হচ্ছে রাপচার ভেরিক্স। আর কি কারণে হেমাটাইটিস মেলিনা হইতে পারে? একটা গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য হইতে পারে, এটা ক্যান্সারের পেশেন্ট আসতে পারে তোমার কাছে, ম্যালোরিওস্টিয়ার, তাহলে এখানে রাপচার হয়ে যেতে পারে, বমি হচ্ছে হইতে হইতে দেখা যায় এমনিতেই অগাইতে অগাইতে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কি রক্ত বমি শুরু করে দেবে, ম্যালোরিওস্টিয়ার ইসোফেজাইটিস, ঠিক আছে কিনা? তাহলে এটা হইতে পারে। স্যার ম্যালারি ওয়েস্টিয়ারটা নতুন টার্ম মনে হয়, মেলোরি, তাহলে কি হয় এটা ইসোফেজাসের এখানে কি নতুন হয় টার্ম স্যার। সাবমিউকোজা, হ্যাঁ সাবমিউকোজাল কি হয় ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যায়, সাবমিউকোজাল। তোমার ইসোফেজাসের এখানে কি হয় এই জাংশনে গ্যাস্ট্রোইসোফেজাল জাংশনে দেখা গেল সাবমিউকোজাল ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে গেল, ঠিক আছে কিনা? অন্য কোনো কারণে বমি হচ্ছে, মনে করি একটা পেশেন্ট অন্য কোনো কারণে বমি হচ্ছে, ধরো একটা পেশেন্টের ফুড পয়জনিং, ভমিটিং এন্ড ডায়রিয়া হচ্ছে না, বমি করতে করতে দেখা গেল এরপরে কি রক্ত আসা শুরু হলো বমি, ইউজুয়ালি এই ক্ষেত্রগুলো তোমাকে চিন্তা করতে যে ম্যালারি ওয়েস্টিয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি, ম্যালারি ওয়েস্টিয়ার, তাহলে রাপচার অফ দ্য সাবমিউকোজাল
হচ্ছে ব্লাড ভেসেলস, বিশেষ করে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন এই রিজন গুলোতে এটা বেশি হয়, এই রিজন গুলো থেকে। তাহলে এটা আমরা একটু কারণটা জানার চেষ্টা করলাম। আর আমাদের আসলে ম্যানেজমেন্ট, তুমি ম্যানেজমেন্ট করো কি, খুবই মানে তোমার হচ্ছে যে ভাইটাল ইস্যু হচ্ছে তুমি কিভাবে ম্যানেজ করবে এটা। সবসময় এটা বলা হয় যে ম্যানেজমেন্ট এন্ড ইভালুয়েশন সাইড বাই সাইড। তুমি একটা পেশেন্টকে মনে করো অন্য ক্ষেত্রে একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, আমি জিজ্ঞাসা করতেছি যে আপনার ব্যথা কোথায়, খাবারের সাথে রিলেশন, ব্যথার ওষুধ খেয়েছেন কিনা, কি খান, হ্যাঁ ঠিক আছে না, পরিবারে কারো এরকম আছে কিনা, এগুলো জিজ্ঞাসা। কিন্তু এইখানে এই সুযোগটা আছে, কিন্তু তোমাকে ম্যানেজও করতে হবে। একটা পেশেন্ট ব্লিডিং হয়ে শকে চলে গেছে, তুমি বারবার ওইগুলো জিজ্ঞাসা করছো, তাহলে কোনো পেশেন্টকে তুমি তুমি মানে তুমি হচ্ছে সার্ভাইভ করবো কিভাবে, তাই না? এটা বলা হয় যে তুমি এইটার মর্টালিটি হচ্ছে 10%, আমরা যদি ভালোভাবে ম্যানেজ করি এই 10% পেশেন্ট মারা যায়। এই জন্য বলা হচ্ছে যে তুমি ইভালুয়েট করতে থাকবা এবং ম্যানেজমেন্ট করতে থাকবা, রিসার্সিটেট করতে থাকবা। পেশেন্টের শকে যাচ্ছে, তাহলে শকের ম্যানেজমেন্ট দিতে হবে। তাহলে তুমি সাইড বাই সাইড হিস্ট্রি নিতে থাকবা, আবার ম্যানেজও করতে থাকবা। একটা পেশেন্ট আসলে তাহলে ইভালুয়েশন এন্ড ম্যানেজমেন্ট সাইড বাই সাইড একসাথেই করতে হতে হবে। তাহলে আসলে সাথে সাথে আমরা বলি একটা আইভি ক্যানুলা স্টার্ট করো, আইভি ক্যানুলা দিয়ে একটা ফ্লুইড দিয়ে দাও, আবার এদিকে হিস্ট্রি নিতে থাকো, এদিকে এক্সামিনও করতে থাকো, রোগীর লোককে পরীক্ষাও দাও, একসাথেই সাইড বাই সাইড সব একসাথে চলতে থাকবে। ঠিক আছে কিনা? দিস ইজ ইম্পর্টেন্ট। তুমি যদি বলে প্রথমে যে কিভাবে ম্যানেজ করবো, তাহলে স্যার ইভালুয়েশন এন্ড ম্যানেজমেন্ট সাইড বাই সাইড একসাথে যখনই আসবে আমরা কি করবো, দুইটা ক্যানুলা স্টার্ট করবো, একটা এট লিস্ট, একটা হচ্ছে হোয়াইট বোর ক্যানুলা, এটা যেন ওয়াইড হয়, অনেক ফ্লুইড দেওয়া যায়, ফ্লুইড স্টার্ট করে দেবো। তারপরে কি, তার সার্কুলেটরি স্ট্যাটাস এটা দেখতে হবে আগে প্রথমেই। তাহলে কি দেখবো আমরা, পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, সেটা শোকে আছে কিনা। দেখা যাচ্ছে পালস কি 100-র বেশি, ব্লাড প্রেশার সিস্টোলিক 90-র নিচে, সিস্টোলিক ব্লাড প্রেশার 90-র নিচে চলে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে একেবারে, স্কিন কোল্ড এন্ড ক্লামি স্কিন, ঠান্ডা হয়ে গেছে, তাহলে তার মানে পেশেন্ট শকে আছে। শকের ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে। তাহলে যখন হেমাটোসিস মেলিনা উইথ শক নিয়ে আসে, তখন ব্লাড ফর ব্লাড, তখন ব্লাড দিতে হবে তাড়াতাড়ি করে। তারা সন্ধানী করো, মেডিসিন ক্লাব করো, তাহলে দৌড়াদৌড়ি করে তোমাদের ব্লাড ম্যানেজ করতে হবে। ঠিক আছে কিনা? তাহলে আর কি, তাহলে হিস্ট্রি দিতে হবে। হচ্ছে কি, তাহলে আমরা এই পেশেন্টটার সাথে সাথে এক্সামিনেশন করবো। এক্সামিনেশনের মধ্যে প্রথমেই সার্কুলেটরি স্ট্যাটাস খুবই ইম্পর্টেন্ট। আর যে পেশেন্টগুলো শকে থাকে সবগুলোকে সাথে সাথে অক্সিজেন দিয়ে দিব, অক্সিজেন দিব। এন্ড হচ্ছে এভিডেন্স অফ দ্য লিভার ডিজিজ। এই যে বললাম যে আমরা হিস্ট্রি দিলাম একটু, যে সে ব্যথার ওষুধ খেয়েছে কিনা, আর আগে থেকে কিন্তু কোনো আপনার জন্ডিস ছিল বা লিভারের কোনো সমস্যা ছিল কেন, এই যে ভেরিক্স আমি যেটা বললাম কমন কারণ, তাই না, রাপচার ইসোফেজিয়াল ভেরিক্স। এটা বলে যে স্টিগমাটা অফ দ্য সিএলডি, সিক ফর স্টিগমাটা অফ দ্য সিএলডি। আমরা সিএলডির কোনো স্টিগমাটা পাচ্ছি কিনা, পেশেন্টটার জন্ডিস আছে, পেশেন্টের স্পাইডার আছে, পেশেন্টের স্প্লিনোমেগালি আছে, হ্যাঁ এসআইডিস আছে, এগুলো দেখার চেষ্টা করবো সাথে সাথে। তাহলে সিক ফর এভিডেন্স অফ দ্য লিভার ডিজিজ। এরপরে কি, কিছু ইনভেস্টিগেশন পাঠাবো, সাথে সাথে ইনভেস্টিগেশন দিয়ে দিতে হবে। কি প্রথমে ইনভেস্টিগেশনের জন্য প্রথম যখন বলবো, আমরা বলবো যে আপনি 2 ব্যাগ ব্লাড রেডি করেন। পরীক্ষা ধরা হয় যে কয় ব্যাগ ব্লাডের কথা বলবো রোগীকে, তাহলে এট লিস্ট 2 ইউনিট ব্লাড রেডি করবে তারা। কারণ আমি জানি না যে অনগোয়িং ব্লিডিং থাকলে পেশেন্ট যে কোনো শকে যেতে পারে। এবং ইন্ডিকেশন অফ ব্লাড ইন হেমাটোসিস মেলিনা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড উইথ শক, যখন শক থাকবে তখনই কিন্তু ব্লাড দিতে হয়। আদারওয়াইজ হেমাটোসিস মেলিনা নিয়ে আসলে কিন্তু আমরা ব্লাড দেই না, বা ব্লাডের জন্য তুমি অর্ডার করবা না, কিন্তু আমাকে রেডি রাখতে হবে। তাহলে আমি পেশেন্টের লোককে বলবো যে আপনি কি করেন, 2 ব্যাগ ব্লাড রেডি করেন। আর কি, ইনভেস্টিগেশন করাবো কিছু কিছু, যেমন কি একটা ব্লাড পিকচার করাবো, সিবিসি করাবো। ঠিক আছে কিনা? আর কি করাবো, প্রথম ইন টাইম কি, তাহলে প্রথম ইন টাইম তোমরা মনে হয় ওখান থেকে জানছো যে প্রথম ইন টাইম যখন মনে করো এই পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ প্রথম ইন টাইম, তাহলে ব্লিডিং টেন্ডেন্সিটা বেশি হবে, প্রথম ইন টাইমটা দেখতে হবে। তারপর কি, তার রেনাল ফাংশন দেখতে হবে, তার কোমরবিডিটি, ধরো এই পেশেন্টের ব্লিডিং হচ্ছে, শকে যাচ্ছে, আবার তার আগে থেকে কিডনি খারাপ, তাহলে কি করবে, পেশেন্ট আরো বেশি খারাপ হয়ে যাবে, এটা দেখবো। সিরাম ইলেকট্রোলাইটস, না রেনাল ফাংশন, প্রথম ইন টাইম, একটা ব্লাড পিকচার, এইগুলো করতে হবে তোমাদের, এই পরীক্ষাগুলো করতে। তাহলে আমরা জিজ্ঞাসা করি যে তুমি পরীক্ষা কি কি পরীক্ষা দিবে এই রোগীটাকে, তাহলে প্রথমে ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং উইথ কালেকশন অফ এট লিস্ট 2 ইউনিট অফ ব্লাড, এটা বলবো তাকে। একটা ব্লাড পিকচার করবো, একটা প্রথম ইন টাইম করবো, তার রেনাল ফাংশন দেখবো, সিরাম ইলেকট্রোলাইট দেখবো, এগুলো দেখতে হবে তোমার। ঠিক আছে কিনা? কারণ এই পেশেন্টের যদি সিএলডির জন্য হয় বা ভেরিক্স রাপচার ভেরিক্সের জন্য হয়, ব্লিডিং যখন হবে তখন কি হতে পারে, পেশেন্টটা তাড়াতাড়ি ফেল হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে এইভাবে আমি সাইড বাই সাইড ম্যানেজ করবো। আর কি করবা, যে স্যার পেশেন্টটাকে সেটেল করে আমি প্রেফারেবলি 24 ঘন্টার মধ্যে এই পেশেন্টটাকে আমি কি করবো, ইন্ডোস্কোপি করবো। 24 ঘন্টার মধ্যে ইন্ডোস্কোপি করে কি সুবিধা, স্যার ইন্ডোস্কোপি আমি সাইড অফ বা সোর্স অফ ব্লিডিং বুঝতে পারবো, যে ব্লিডিংটা কি ভেরিক্স থেকে হচ্ছে নাকি আলসার থেকে হচ্ছে না অন্য কোথাও আদার দেন এটা। ঠিক আছে না?
বা ভাস্কুলার ম্যালফরমেশন থেকে হচ্ছে, তাহলে বুঝতে পারবো আমরা, ঠিক আছে। এবং আরেকটা কি করবো, তাহলে দুইটা কারণে তোমার হচ্ছে এন্ডোস্কোপি করবো। একটা হচ্ছে যে ডায়াগনোস, আইডেন্টিফাই দ্য এটিওলজি অফ দ্য দিস ব্লিডিং এন্ড সাম কি থেরাপিউটিক পারপাস। মনে করো যে ভেরিস থেকে হচ্ছে, তখন কি করি আমরা, কি করি এখানে, এখানে আমরা ব্যান্ড পরাই দেয়, ইভিএল বলা হয়, এন্ডোস্কোপিক এরিসিয়াল লাইগেশন, লাইগেট করে দিতে পারি। মনে করো একটা ব্লিডিং পিউডি, একটা আগলি লুকিং ভেসেলস, মনে করো স্পার্টিং, ওখান থেকে একটা স্টোমাকের একটা ভেসেলস থেকে হচ্ছে ব্লিডিং হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত আসতেছে, তাহলে কি করতে পারি আমরা, একে ক্লিপিং করতে পারি, এন্ডোস্কোপিক ক্লিপিং, ক্লিপ দিয়ে এটাকে ধরে রাখতে পারি, ক্লিপ দিয়ে দিতে পারি। আবার কি করতে পারি, যে তোমার এড্রিনালিন ইনজেকশন, ডাইলুটেড এড্রিনালিন ইনজেকশন কিন্তু দিতে, ইনজেকশন দিলে কি হবে, ভেসো কনস্ট্রিকশন হবে, ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। যে ব্লিডিং, যে ভেসেল থেকে ব্লিডিং হচ্ছিল ফিনকি দিয়ে, ওখানে কি করতে পারি আমরা, এড্রিনালিন ইনজেকশন দিতে পারি, তাই ইন্ডোস্কোপি করে ওখানে এড্রিনালিন ইনজেকশন দেওয়া যেতে পারে, ওইটা ক্লিপ করে দেওয়া যেতে পারে, অথবা হিটার প্রব, তাহলে ওখানে কি আমরা যদি হিট দেই, এটা হিটার প্রব দিয়ে, তাহলে কিভাবে কোগুলেট করে দেবো, এই ব্লাড ভেসেলস কোগুলেট করে এই ব্লিডিংটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে দেখো যে ইন্ডোস্কোপির সুবিধা কি, তাহলে ইন্ডোস্কোপি করে আমরা ডায়াগনোসিস করতে পারি, এজ ওয়েল এজ আমরা থেরাপিও দিতে পারি। তাহলে অনেক সময় ধরা হয় যে তুমি ইন্ডোস্কোপি করে কি সুবিধা হবে, তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি থেরাপি। থেরাপি কিভাবে, আমরা ক্লিপ করতে পারি, ক্লিপ পরা দিতে পারি, আমরা হিট দিতে পারি, আমরা এড্রিনালিন ইনজেকশন দিতে পারি, ঠিক আছে না, এই তিনটা কাজ আমরা করতে পারি ইন্ডোস্কোপি করে। আমি ক্লাসে আছি, ক্লাসের পরে আমি আসছি, আমি ক্লাসে আছি, ক্লাসের পরে, হ্যাঁ ক্লাসের পরে হসপিটালে আসছি। তাহলে ঠিক আছে কিনা, এখন সব পেশেন্ট কে তুমি কি ধরো এই তোমার ম্যানেজ করতে পারবো। আর কি করতে পারি আমরা, তাহলে আমরা কি করলাম, তাহলে পেশেন্টটা আমরা ফ্লুইড দিলাম, তারপরে কি করলাম, এটা এন্ডোস্কোপি অ্যারেঞ্জ করলাম, আর সাথে সাথে কি ফ্লুইডের সাথে সাথে কি দেবো আমরা, আইভি ওমিপ্রাজল দেওয়া হয়, আইভি ওমিপ্রাজল দেওয়া হয়। সুবিধা কি ওমিপ্রাজলের, ওমিপ্রাজল যদি দেওয়া হয় তাহলে কি হবে, আমরা আসলে গ্যাস্ট্রিক এনভায়রনমেন্টটা কি অ্যালকালাইন রাখতে চাই, তাহলে গ্যাস্ট্রিক এনভায়রনমেন্টে অ্যালকালাইন হলে কি হবে, আসলে যখনই কোনো জায়গায় ব্লিডিং হয়, তোমরা সবাই জানো যে কি করে নরমাল হিমোস্ট্যাসিসের মধ্যে কি ওখানে ক্লট ফর্ম করবে, অ্যাসিডিক এনভায়রনমেন্টে কি এই ক্লটটা লাইসিস হয়ে যায়, ঠিক আছে কিনা। তাহলে একটা ব্লাড ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু তোমার ন্যাচারাল ফেনোমেনাতে হচ্ছে, এখানে একটা ক্লট ফর্ম হবে, এই ক্লটটা স্টেবিলাইজ হবে আস্তে আস্তে করে, তাই না, হবে। কিন্তু যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে তাহলে কি হয়, এই ক্লটটা লাইসিস হয়ে যায়। এই কারণে আমরা চাই যে এই পরিবেশটা, তোমার স্টমাকের পরিবেশটা কি থাকুক, যে অ্যালকালাইন থাকুক, এই জন্য কন্টিনিউয়াস হচ্ছে যে আমরা ইনফিউশন দেই। তাহলে আমরা হচ্ছে 80 মিলিগ্রাম, তোমরা বইয়ে যদি দেখো 80 মিলিগ্রাম আইভি স্টেট দেওয়া হয়, 80 মিলিগ্রাম ওমিপ্রাজল দেওয়া হয়, এরপরে 8 মিলিগ্রাম পার আওয়ার ফর 72 আওয়ার্স। এইভাবে ওমিপ্রাজলের ডোজ অনেক সময় ধরা হয় যে কিভাবে দেওয়া হয়, রিভিশনে অন্য বই আছে, এটা যদি সিএমডিডি পড়ো তাহলে এখানে আছে যে আইভি ওমিপ্রাজল 80 মিলিগ্রাম, তাহলে একটু জানাই রাখো 80 মিলিগ্রাম স্টেট আইভি ওমিপ্রাজল ফলোড বাই 8 মিলিগ্রাম পার আওয়ার কন্টিনিউয়াস ইনফিউশন ফর 72 আওয়ার্স। 72 আওয়ার্স ধরে আমরা এইভাবে আইভি ইনফিউশন দেব। এরপরে আমরা কি সব রোগীকে কি এখানে ম্যানেজ করতে পারি, আমরা মেডিসিনে সব রোগী কিন্তু ম্যানেজ করতে পারি না। তাহলে কি কি রোগীকে, তাহলে কিছু কিছু সার্জারিতেও আমরা রেফার করি যখন দেখি কি হচ্ছে, তাহলে তাহলে আমরা এই কনজারভেটিভ অ্যাপ্রোচে যদি কোনো পেশেন্ট ফেল করে, কনজারভেটিভ অ্যাপ্রোচে রোগী বারবার সরে চলে যাচ্ছে, তাহলে তো হবে না, তাহলে তোমার হচ্ছে যে পেশেন্টটাকে সার্জারিতে রেফার করতে হবে। আরেকটা আছে রিব্লিডিং যদি হয়, ফ্রেশ হেমাটোমেসিস মেলিনা অ্যাসোসিয়েটেড উইথ শক, তোমার কাছে হসপিটালে পেশেন্ট আসলো, ঠিক আছে, তুমি ম্যানেজ করতেছো, এরপরে কি আবার হেমাটোমেসিস মেলিনা হলো এবং শোকে চলে যাচ্ছে, তাহলে এই পেশেন্টটা কিন্তু তোমাকে সার্জারিতে রেফার করতে, দিস ইট মিন্স রিব্লিডিং। এখন রিব্লিডিং হইলে, এখন ইয়াং পেশেন্ট মনে করো, তাহলে একটা পেশেন্ট 30 ইয়ার্স অফ এজ, রিব্লিডিং একবার হলো, তাই কি সার্জারিতে সাথে সাথে রেফার করবো। ইন্ডিকেশন অফ সার্জারি হচ্ছে যদি ইয়াঙ্গার এন্ড ফিটার পেশেন্ট হয় তাহলে হচ্ছে যে 2 টাইমস রিব্লিডিং যদি হয়, 2 বার, আর যদি ওল্ড এজ হয় তাহলে একবার হলে এটা সার্জারি করতে হবে। সার্জারি করতে হলে আনসার ওটা ওটা সার্জিক্যাল মেজারমেন্ট নেবে, সেটা কি পার্শিয়াল গ্যাস্ট্রিক ডিসেকশন করবে নাকি ওটা তারা দেখে সিদ্ধান্ত নেবে ওপেন করার পরে, ঠিক আছে কিনা। তাহলে তোমার আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন হেমাটোমেসিস মেলিনা হয় তখন এখানে একটা কোশ্চেন আসে যে এটা তোমাদের ইয়েতেও আসে, এটা পরীক্ষাও সবসময় আসে, দেখি যে পরীক্ষা রিটেনে অনেক সময় আসে যে ভেরিসিয়াল ব্লিডিং আর নন ভেরিসিয়াল ব্লিডিং। তাহলে যখন হেমাটোমেসিস মেলিনা হয় কারণগুলো হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক ইরোশন, গ্যাস্ট্রিক ক্যান্সার, ম্যালেরিওস্টিয়ার, তারপরে ভাস্কুলার ম্যালফরমেশন, এগুলো যখন কারণ হচ্ছে এটাকে এটাকে বলা হচ্ছে নন ভেরিস। আর
দুই ভাগে যদি মোটা দাগে দুই ভাগে ভাগ করি, আর হচ্ছে যে অন্য কোনো কারণে নাই, একটা পেশেন্ট সিএলডির পেশেন্ট সাথে পোর্টাল হাইপারটেনশন সাথে ভেরিসেল ব্লিডিং, ম্যানেজমেন্টে একটু পার্থক্য আছে। তাহলে ম্যানেজমেন্টের পার্থক্য কি, যখন ভেরিক্স চিন্তা করো, মনে করো এই যে প্রথমে বললাম না যে তুমি দেখবা যে ইভালুয়েশনে যে পেশেন্টটার সিএলডি আছে কিনা, এস্টিমেট অফ দ্য সিএলডি, যখনই সিএলডি থাকবে তখন ম্যানেজমেন্ট লাইন কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পেশেন্টটার যদি ভেরিসেল ব্লিডিং হয়, তাহলে এই পেশেন্টটার ব্লিডিং এর এই ভেরিক্স রাপচারের কারণ কি, ডিউ টু পোর্টাল হাইপারটেনশন, তাহলে পোর্টাল প্রেসার বেশি, তাহলে তোমাকে এটা পোর্টাল প্রেসারটা কমাইতে হবে, নাহলে কিন্তু তুমি এই মেজারমেন্ট করতে পারবে না। ঠিক আছে কিনা, শুধু ওমিপ্রাজল দিলা, শুধু ফ্লুইড দিলা, তাহলে এগুলো দিয়ে হবে না, তাহলে পোর্টাল প্রেসারটা কমাইতে হবে। তাহলে এখানে ভ্যাসোপ্রেসর দেওয়া হয়, ভ্যাসোপ্রেসর হিসেবে কি দেওয়া হয়, টার্লিপেসিন দেওয়া হয়। তোমাকে ধরতে পারে, তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা তখন তো ধরে নেওয়া হয় যে তুমি সব টপিকই জানো, যেমন আজকে আলোচনা হচ্ছে শুধু পিউডির সাথে রিলেশনে, যখন আমরা আবার সিএলডি পড়বো তখন তো আমরা ওইটাও জানো, ভেরিসেল ব্লিডিং তখন আলোচনা হবে, তাই না? কিন্তু যখন পরীক্ষা দিবা তখন ধরে নেওয়া হবে তুমি দুইটাই জানো, তোমাকে ধরা হবে যে তাহলে পার্থক্যটা কি, বেসিক পার্থক্য কি, যখন ভেরিসেল ব্লিডিং হবে সাথে পিউডির ব্লিডিং, বেসিক পার্থক্য হচ্ছে যে স্যার ভেরিসেল ব্লিডিং এর ব্লিডিংটা ডিউ টু ইনক্রিজ পোর্টাল প্রেসার, তাহলে আমাকে পোর্টাল প্রেসার কমাইতে হবে, পোর্টাল প্রেসার কমানোর জন্য কি ভ্যাসোপ্রেসর দিতে হবে, টার্লিপেসিন দেওয়া হয়। তাহলে এটা একটা বেসিক পার্থক্য, একটা টার্লিপেসিন এখানে দিবে। আর একটা বেসিক পার্থক্য হচ্ছে যে যখনই কি করি, যখনই একটা পেশেন্ট হেমাটোমেসিস মেলিনা নিয়ে আসে, যদিও আমাদের ওয়ার্ডে একটা কমন প্র্যাকটিস দেখি আমরা সবসময় যে একটা হেমাটোমেসিস মেলিনা নিয়ে আসলে কি করে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই। তাহলে যদি এটা পিউডির কারণে ব্লিডিং হয়, দ্যার ইজ নো রোল অফ অ্যান্টিবায়োটিক। কিন্তু যদি এটা কি হয়, ভেরিসেল ব্লিডিং হয়, তাহলে অ্যান্টিবায়োটিকের অবশ্যই রোল আছে। কেন? টু প্রিভেন্ট দ্য এসবিপি, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আমরা জানি যে যখন একটা পেশেন্ট এসআইটিস থাকে, পেশেন্ট সিএলডি, এই পেশেন্টটার দ্যার ইজ এভরি চান্স অফ ডেভেলপমেন্ট অফ এসবিপি, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। কাদের বেশি হয়? যাদের ভেরিসেল ব্লিডিং হয়। ভেরিসেল ব্লিডিং এর পরে কিন্তু এসবিপি ডেভেলপ করতে পারে। এই কারণে এই পেশেন্টের যখনই ভর্তি হবে উইথ সাসপেক্টেড ভেরিসেল ব্লিডিং উইথ হেমাটোমেসিস মেলিনা, তখন কিন্তু আদার ম্যানেজমেন্টের সাথে কি দেবো আমরা, একটা অ্যান্টিবায়োটিক দেবো। আর কি দেওয়া হয়? আর হচ্ছে যে ল্যাকটুলোজ দেওয়া হয়, ল্যাকটুলোজ। কেন? পাওয়ার জন্য মুভ করে, কারণ কনস্টিপেশন থাকে যদি, তাহলে কি হয়, হেপাটিক এনকেফালোপ্যাথি, লিভার ফেলিওরটা অ্যাগ্রাভেট করে। তোমাদের জন্য কি কঠিন হয়ে যাচ্ছে নাকি একটু? তোমাদের আসলে এক্সপ্রেশন বুঝতেছি না তো, এই আলোচনাগুলো কঠিন হয়ে যাচ্ছে নাকি? না স্যার, আসলে নতুন তো একটু, হ্যাঁ, বুঝি না। স্যার টার্মগুলো একটু নতুন তো এর জন্য মানে আচ্ছা, বুঝতেছি তোমরা না। লিখে রাখো, যা বইয়ে সব আছে কিন্তু জাস্ট টার্মগুলো একটু লিখে রাখো। তাহলে যেটা বললাম, কি বললাম, ল্যাকটোজ কেন দেওয়া হয়? ল্যাকটুলোজ দেওয়া হয় কি বলা হয়, এই যে যখন আমরা লিভার ফেলিওর পড়বো তখন আবার ওইখানে এই আলোচনাটা আসবে। ঠিক আছে কিনা? আপাতত জানে রাখো যে টু প্রিভেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি, লিভার ফেলিওর। এটা কিন্তু আমরা ভেরিসেল ব্লিডিং এর কথা বলছি। আমরা মোটা দাগে দুই ধরনের ব্লিডিং এর কথা বলছি, একটা ভেরিসেল ব্লিডিং, একটা নন ভেরিসিয়াল। নন ভেরিসিয়াল ম্যানেজমেন্ট যেটা বললাম আমি, যে রিসার্চিয়েশন এন্ড ম্যানেজমেন্ট সাইড বাই সাইড, তুমি একটা হোয়াইট বোর্ড ক্যানুলা, মানে ক্যানুলা দুটো ওপেন করবা, একটা ফ্লুইড স্টার্ট করবা, পেশেন্টটা শোকে থাকলে মানে তোমার হচ্ছে অক্সিজেন দিবা, তারপরে আমরা সার্কুলেটরি স্ট্যাটাস দেখবো পেশেন্টের, তারপরে এভিডেন্স অফ দ্য লিভার ডিজিজ দেখবো, তারপরে পেশেন্টকে কিছু পরীক্ষার জন্য পাঠাবো। ঠিক আছে, এভাবে বললাম না আমরা, এই হলো। তাহলে এইটার ক্ষেত্রেও তাই, সবগুলোই করবো। কিন্তু যখন স্টিমাট অফ দ্য সেল পেয়ে যায়, তখন আমরা এটার সাথে একটা অ্যান্টিবায়োটিক এড করবো, আর আমরা কি করবো, ভ্যাসোপ্রেসর দেওয়ার চেষ্টা করবো, টার্লিপেসিন, আর কি দেওয়ার চেষ্টা করবো, একটা ল্যাকটুলোজ। ল্যাকটুলোজ। কেন? এটা বাউল মুভ করানোর জন্য। কারণ এটা যদি কি হয়, বলা হয় যে এই সিএলডি পরে আমরা কারণ জানবো, জানবো যে কেন এটা হয়। আপাতত এতটুকু, এই 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 সেগমেন্টে তুমি এতটুকু জানে রাখো, টু প্রিভেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি। আবার এটার মেকানিজম আছে, আমরা এটা আবার সিএলডি তে জানবো। ঠিক আছে, ল্যাকটুলোজটা কিভাবে কাজ করে এতটুকু জানে রাখো, টু প্রিভেন্ট হেপাটিক লিভার এনকেফালোপ্যাথি। এনকেফালোপ্যাথি। এবং তোমাদের পড়ানো হয়েছে এনকেফালোপ্যাথি আর লিভার, একুট লিভার ফেলিওর পার্থক্য কি, আলোচনা যদি এখন বলি। আমার একুট লিভার ফেলিওর ক্লাসে কারা কারা ছিল? একটা পেশেন্টের কত সপ্তাহ, 28 সপ্তাহ বলছিলাম, উইদাউট এনি লিভার ডিজিজ। তাহলে লিভার ফেলিওর Within 8 weeks without any pre-existing liver disease. উইদাউট এনি, হ্যাঁ, উইদাউট এনি প্রি এক্সিস্টিং, তাহলে উইদিন 8 উইকস উইদাউট এনি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ। Liver disease. তাহলে লিভার ডিজিজ যখন থাকতেছে ক্রনিক, তখন এটাকে বলছি আমরা কি, এনকেফালোপ্যাথি। Hepatic encephalopathy. এনকেফালোপ্যাথি। তাহলে দেখো একুট লিভার ডিজিজে কিন্তু তোমার ওই যে ভেরিক্স এগুলো হবে না, তাহলে এটা ক্রনিক লিভার ডিজিজ, তাই না? ক্রনিক লিভার ডিজিজ হলে, লিভার ফেলিওর হলে এনকেফালোপ্যাথি। তাহলে ল্যাকটুলোজ দিচ্ছি আমরা টু প্রিভেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি।
তাহলে এতটুকু পর্যন্ত জানলেই আমাদের জন্য এখন হবে আর কি। এতটুকু যদি আমরা জানি বেসিক পার্থক্যটা কোথায়, যখন আমরা দুইটা মিলে পড়বো, দুইটা চ্যাপ্টারে পড়া হয়ে যাবে, তখন আমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু কঠিন লাগলেও হচ্ছে যে টার্মগুলো, অন্তত টার্মগুলোর সাথে একটু পরিচিত হয়। তোমরা আমাকে বলো যে এগুলা কোনো কোশ্চিন আছে কিনা, বা কোন জায়গাটা একটু বুঝতে সমস্যা হলো তোমাদের। বলো কোশ্চিন কত? এটা তো লেকচার ক্লাস না, এটা হচ্ছে টু ওয়ে ডিসকাশন। এখানে বুঝলাম না বা এটা ভালো বুঝলাম, তাই না? কি মোস্তাকিম কই? সালাম আলাইকুম স্যার। হুম, তাহলে কি হলো, তুমি ম্যালোরিয়াস টিয়ার কি বুঝলা? স্যার মিউকোসাল স্যার, সাব মিউকোসাল স্যার, স্যার ব্লিডিং হবে। না, কেন হবে? সাব মিউকোসাল ব্লাড ভেসেল ব্লিডিং হবে স্যার। কেন হয় এটা তাহলে? আমি বলছি লোয়ার ইসোফেগাসে সাবমিউকোজাল ব্লাড ভেসেলগুলো রাপচার, মানে টিস্যু রাপচার হয়ে যায়। ওর কারণে কি সাবমিউকোজাল ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে ব্লিডিং হয়। ভায়োলেন্ট কাপ, ওই যে কাশতেছে, ভায়োলেন্ট কাপ বা ভমিটিং, অন্য কোনো কারণে বমি হচ্ছে মনে করো, বলে না যে শুকনা বমি হচ্ছে, শুকনা বমি এরকম রোগীর ভাষায়, পরে দেখা যায় রক্ত আসা শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভায়োলেন্ট কাফিং এন্ড ভমিটিং, এরপরে দেখা যায় যে নরমালি তোমার স্টোমাকের কন্টেন্ট গুলো বেড়ে আসছে, এরপরে লোয়ার ইসোফেগাসের থেকে টিস্যু রাপচার হয়ে সাবমিউকোজাল ব্লাড ভেসেল রাপচার হয়ে ব্লিডিং হচ্ছে। দিস ইজ ম্যালোরিয়াস। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার পেপটিক আলসার ডিজিজে আমরা মানে কখন সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব? পেপটিক আলসার ডিজিজ নরমালি জি স্যার, মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট তো গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন, আর হচ্ছে কমপ্লিকেশন পারফোরেশন। এটা তো ভেরি ইজি। সার্জারি কখন করবা? যদি অবস্ট্রাকশন হয় তখন কি করতে হবে? বাইপাস করে দিতে হবে, তাই না? আর যদি কি হয়, পারফোরেশন হয়ে গেল, ফুটা হয়ে গেল, তখন কি হবে? এটা রিপেয়ার করতে হবে। আর কি হতে পারে যে এই যে হিমোরেজ হচ্ছে, হিমোরেজ হওয়ার পরে ইন দা হেমাটাইটিস মেলিনা তুমি কনজারভেটিভলি ম্যানেজ, যে ম্যানেজমেন্ট গুলো কনজারভেটিভ দিলাম আমরা, তাই না? এই কনজারভেটিভ দিয়ে আমি ব্লিডিংটা কমাইতে পারতেছি না। ব্লিডিং, অনগোয়িং ব্লিডিং হলে কি হবে? পেশেন্টটা শোকে চলে যাবে। সার্কুলেটরি স্ট্যাটাসে তুমি বুঝবা যে পালস তোমার টেকেডিয়া হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তার মানে কি পেশেন্টের শোকে চলে যাচ্ছে। এই যেটা বললাম যে রিব্লিডিং, তোমাকে অ্যাসেস করতে হবে কিন্তু যে এই যে ব্লিডিং নিয়ে আমার কাছে আসলো, আবার রিব্লিডিং হচ্ছে কিনা। তাহলে ফ্রেশ হেমাটাইটিস মেলিনা অ্যাসোসিয়েটেড উইথ শক, পেশেন্টটা সেটেল ছিল, আবার নতুন করে হেমাটাইটিস মেলিনা হয়, শোকে চলে যাচ্ছে, দিস ইজ রিব্লিডিং। আর একটা রিব্লিডিং বোঝার উপায় হচ্ছে যে একটা পেশেন্টের হিমোগ্লোবিন যদি কি করে 24 ঘন্টার মধ্যে যদি 20 গ্রাম পার ডিএল কমে যায়, 20 গ্রাম পার লিটার, 2 গ্রাম পার ডিএল। বুঝছো কিনা কিভাবে? একটা পেশেন্ট মনে করো তোমার কাছে হেমাটাইটিস মেলিনা নিয়ে আসলো, পেশেন্টটা ওই দিন যে আমি সিবিসি করলাম, প্রথম দিন করলাম না একটা সিবিসি, সাথে সাথেই পেশেন্টকে দিলাম, এই সিবিসি তে হিমোগ্লোবিন ছিল তোমার 10 গ্রাম পার ডিএল। নেক্সট ডে তে তুমি মনে হলো তোমার কাছে যে পেশেন্টটা কেন জানি শোকের মতো মনে হচ্ছে তোমার কাছে, যে পেশেন্টের আউটপুট কমে যাচ্ছে, পেশেন্টটার তুমি যখন দেখতেছো টেইগারিয়া মনে হচ্ছে, আবার একটা সিবিসি করলে দেখলে যে এবার 8 গ্রাম পার ডিএল। তাহলে কতটুকু কমলো? 2 গ্রাম কমলো, তাই না? 24 ঘন্টায়। তার মানে হচ্ছে এটা রিব্লিডিং হচ্ছে। কোনো পেশেন্টের যদি হিমোগ্লোবিন 2 গ্রাম পার ডিএল অথবা 20 গ্রাম পার লিটার পার 24 আওয়ার্স কমে যায়, তাহলে বুঝতে হবে এটা অনগোয়িং ব্লিডিং হচ্ছে। তাহলে এই পেশেন্টের সার্জারি লাগতে পারে। ক্লিয়ার? আর যদি বলে যে পিউডিতে ইন্ডিকেশন, সেক্ষেত্রে একটা ডেফিনিট কমপ্লিকেশন যেগুলো সেগুলো, বিশেষ করে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, তাই না? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যখন হলে তখন তো তুমি কিভাবে, অবস্ট্রাকশন আছে তোমার ডিস্টালি, তাই না, পাইলোরিক স্টেনোসিস, তখন তুমি কিভাবে করো? তাহলে এটা অবস্ট্রাকশনটাকে রিলিভ করতে হবে উইথ সার্জারি, অথবা পারফোরেশন হয়ে গেল তখন তোমাকে রিপেয়ার করতে হবে, রিপেয়ার অফ দ্য পারফোরেশন, এটাই সার্জারি। ক্লিয়ার? জি স্যার। আর কি তোমাদের তো আরো ভালো পড়ানোর কথা আছে, মানে সাগর স্যারের কাছে তো ডিটেইল লেকচারটা পড়ানো হচ্ছে না, উনি তো স্লাইড প্রেজেন্টেশন দিছে না? উনি কি স্লাইড দিয়ে পড়িয়েছেন নাকি পিউডি, নাকি জি স্যার, ডিসকাশন এমনি জি স্যার। স্লাইড? ওটাকে ফলো করো তোমরা। আর আমার মনে হয় যে ওইটাকে ধরে বেস লাইন ধরে, আর যেই ডিসকাশন এখন হলো এটা ধরে যদি তুমি আমার মনে পড়ে ফেলো, তাহলে আমার মনে মোর দেন এনাফ, এতটুকু পড়লেই হবে।
আর আমি যেটা বললাম যে লং কেস হিসেবে কিভাবে আসবে, এতটুকু এর বাইরে কেউ তো কোনো কোশ্চেন করবে না। যারা এই ক্লাসটাকে ফলো করতে পারবে, যদি পিওডি লং কেস থাকে এর বাইরে কোনো কোশ্চেনই হবে না। এই কোশ্চেন দিতে পারলেই, অ্যান্সার দিতে পারলে তোমাকে অনার্স দেওয়া হবে 75%। এতটুকু যদি কেউ পারে। এখন যেটা করবা তোমরা, আমার কাছে যেটা মনে হয়, তোমরা তোমরা সবাই নিজেরাই আপন আপন করবা। আমি নেক্সট ক্লাসে কিন্তু ধরতে পারি যে তুমি লং কেসটা একটা ইমাজিন করে, তুমি একটা ইমাজিন করো একটা পেশেন্ট যে 44 ইয়ার্স বয়স, একটা পেশেন্টকে ইমাজিন করে এটা নিয়ে আসলো, একটু লং কেস তুমি সাজাবা নিজে। আমি তোমাদেরকে এক দুইজনকে ধরবো, যে তুমি সেলিন ফিচারটা বলো, যে তোমার এই পেশেন্ট, একটা পেশেন্টের সেলিন ফিচার তুমি কিভাবে বলবা পিউডি, ঠিক আছে না, তোমরা নিজেরাই সাজাবা। তাহলে আমরা ওই দিন আরেকটু রেকটিফিকেশন হয়তো হইতে পারে, বা একটু টিউনিং করতে পারি আমরা হিস্ট্রিটাকে, ঠিক আছে কিনা। তোমরা সবাই নিজেদের মতো করে একটা করে কেস সাজাবা, শুধু সেলিয়েন্ট ফিচার, যেটা 2 মিনিটে প্রেজেন্ট করা যায়, বা 2 থেকে 3 মিনিট। ক্লিয়ার? জি স্যার। এটা সবাই একটা করে সাজাবা, তাহলে তোমার একদম মানে ফাইনাল প্রফের হচ্ছে যেটা প্রিপারেশন হয়ে গেল। আমার মনে হয় যে দিস ইজ অল অ্যাবাউট, যদি তোমার কোশ্চেন না থাকে আমি একটু কলেজে যেতে হবে, কলেজ থেকে বারবার ফোন দিচ্ছে, ঠিক আছে। তবে আরেকটু তোমাদের যদি মানে পার্টিসিপেন্ট আর একটু বেশি হইতো ভালো লাগতো আর কি। 30 জন কেন মাত্র? তোমাদের 60 জন না? জি স্যার। অন্যরা কই? স্যার অনেকে মানে রেগুলার জয়েন করে না, না মানে না, এটা 50 তো হইলো জনের না। মতো তাহলে এই করে। ক্লাসগুলো তোমরা ওরা কিভাবে ইয়ে করবে বলো তো দেখি? ডাক্তার হইতে হবে না আমাদেরকে? স্যার রেকর্ডিং থাকে তো। রেকর্ডিং থাকে। রেকর্ডিং থাকলে এটা কি হবে সরাসরি? আর অনেকের নেটওয়ার্ক প্রবলেমও থাকে। মানে অনেকেই গ্রাম অঞ্চলে তো রেগুলার নেটওয়ার্ক পাওয়া যায় না স্যার। গ্রামীণ নেটওয়ার্ক তো পাওয়া যাওয়ার কথা। যাই হোক, এগুলো অজুহাত তো হইতে পারে না। আমার মনে হয় যে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। তোমাদের কোশ্চেন থাকলে তুমি নেক্সট ক্লাসেও করতে পারো। তোমরা যদি এখন নিজেরা একটু পড়বা, সবসময় আমি বলি যে শুধু এটা শুনলে মনে থাকবে না। যারা আজকে পড়বে এটা, তাদের তাদের হচ্ছে 90% মনে থাকবে। বেশি সময় না, জাস্ট হচ্ছে তুমি 15-20 মিনিট সময় দাও, ভালোই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার সালাম আলাইকুম স্যার। আদার স্যার। স্যার আসসালামু আলাইকুম।